ট্রেনে ওঠার পরে কি হয়েছে এটা বলেন তো। তো ট্রেনে ওঠার পরে আমি যখন ট্রেনে উঠি তখন একটা মহিলা আমাকে জিজ্ঞাসা করে যে এই যে বাবু তুমি এখানে বসে আসো কিসের জন্য। তো আমি বলছি যে আমি মার কাছে যাব, এই কথাটা বলছি। ওকে। তো বিকাল হয়ে গেছে তো এই কারণে বলতেছি যে আমি মার কাছে যাব। ওকে। তো মহিলা বলতেছে যে তোমার মার কাছে যাবে, তাহলে তোমার মা কোথায়? তো আমি বলতেছি মা বাসায়। ওকে। তো বলতেছে তোমার মা কি করে? তা আমি বলছি মা হোটেলে কাজ করে, মেসে কাজ করে, ভিক্ষা করে, এগুলো বলছিলাম। 1 বছর হলে যখন ওকে পাইছেন তখন কি ওর স্বাস্থ্যের অবস্থা এরকমই ছিল? এরকমই ছিল। ওকে একটু স্পেস দেই আমরা, একটা ব্যক্তিত্ব আছে এবং এই ব্যক্তিত্ব গঠন হওয়ার পিছনে তার পরিবার, পরিবেশ, বড় হওয়া অনেক কিছু দায়ী। বাবার নাম? বাবার নাম নূর ইসলাম, মার নাম হচ্ছে সেলিনা। আর কারো নাম মনে আছে? দেশের বাড়ি কোথায় ছিল? বরিশাল ভোলা। বরিশাল ভোলা, এটা নিশ্চিত? জি, আমার মা সবসময় একটা কথাই বলতো, যখন আমার মার পাশে বসে থাকতাম মা তখন রান্না করতো, যদি বসে থাকতাম তখন আমার মা একটাই কথা বলতো যে মনু ডালি লবণ দিছো কি দিবা, এটা বলতো। ওকে, তার মানে বরিশাল। আপনাদের গ্রামের বাড়ি ছিল বরিশাল ভোলাতে আর আপনারা থাকতেন পুরান ঢাকাতে। জি, আমরা 4 ভাই বোন ছিলাম। বড় বোনের নাম হইছে লাখি। লাখি। আমার নাম হইছে পারুল। হ্যাঁ। আমার সেজ বোন হইছে আখি। আর ছোট ভাই রাব্বি। পারুল আক্তার। ও কি এভাবেই কথা বলে? অনেক দুর্বল বা নাজুক? ভালো করে কথা বল, ক্লিয়ার করে। ক্লিয়ার করে কথা বলতে পারে? জি। তাই এটা কি ভয় পাচ্ছেন নাকি আপনি আমাকে দেখে? ভয় পাইছ না। হ্যাঁ, এই জন্য তো অনেকক্ষণ ধরে আমি স্টুডিওর মধ্যে এনে বসায় রাখছি যাতে ভয় না পায় আমাকে দেখে। অনেক মানুষ আছে যে সুন্দর করে কথা কয়। সুন্দর করে কথা বলবে। আপনি কি হন ওনার? তো আমার কাছে থাকে। সেই জন্য আপনাকে রাখছে, যদি ওর বলতে সমস্যা হয় তাহলে আপনি পাশে থেকে সহযোগিতা করবেন। পারুল কি বাবা মায়ের দেয়া নাম? জি স্যার। বাবা মায়ের দেয়া নাম। ওকে। পারুলের বয়স কত এখন? জি স্যার, এখন বয়স হবে 24 হইব। 23 থেকে 24 বছর। জি। আচ্ছা, তো কি ঘটেছিল পারুল একটু বলেন তো আমাকে, কিভাবে হারাই গেলেন? একবারে ছোটবেলায় কি মনে আছে, বাবা মায়ের কথা কি মনে আছে একটু বলেন। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। কিবরিয়ার ভাই ও আপা যারা আছেন তারা আমার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমার বাবা মা যেন পাই। বলুক। ওইটা করবেন। জি জি, ওইটা সবাই করবে। শোনেন, কিবরিয়া ভাই এবং আপা বলে যাদেরকে সম্বোধন করেছে আপনারা সবাই শেয়ার করবেন। কিবরিয়া ভাইটা কে? আচ্ছা, একজন স্যার আছে, আমাকে অনেক সাহায্য করছে, এমনকি এখানে আসার জন্য উনি আমাকে 1000 টাকাও দিছে যাতায়াতের জন্য। সে কে? নাম কি? স্যার ওনার নাম আমার মনে নাই স্যার, আমি আপনাকে দেখাবো। কিবরিয়া নামে কাউকে চেনেন? কিবরিয়া যে রুজিনা আপু, আরেকটা স্যার আছে উনি বিদেশে থাকে। কিন্তু কিবরিয়া নামে কাউকে চেনেন? কিবরিয়ার নামে আপনি সে। তাহলে আমার কিবরিয়া স্যার। ওকে, ঠিক আছে। শোনেন, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। শেয়ার হবে কি হবে না সেটা পরের বিষয়। আপনি আপনার গল্পটা আমাকে বলেন, ছোটবেলার কি মনে আছে, ওগুলো আমি দেখতেছি। ছোটবেলায় সর্বপ্রথমে আমি আমার মায়ের কাছ থেকে 2 টাকা চাই। এটা মনে আছে আপনার? আমার সামনে অনেক ছেলে মেয়েরা অনেক মজা খায়, কারণ আমরা অনেক গরিব স্যার। দিন আনি দিন খায়। আমার মা ভিক্ষা করে খাইতো, বাবা রিক্সা চালাইতো। আচ্ছা। যদি বেশি বেতন পাইতো তাহলে ঘরে আসতো, আর বেতন যদি না পাইতো স্যার তাহলে আসতো না। আচ্ছা, মানে রাতের বেলা দিন আনতো দিন খাইতো। আচ্ছা। আমার মা ভিক্ষা করে খাইছে। কান্দিস না, কষ্ট সুন্দর করে। আচ্ছা, বলুক। আমার সামনে অনেক বাচ্চা পোলাপনরা অনেক মজা খাইতো, তখন 2 টাকা অনেক দাম ছিল স্যার। তখন মার কাছে আমি বলেছিলাম যে মা কি জানি কয়, ওরা তো সবাই মজা খায়, আমার 2টা টাকা দাও না। তো মা বলছে যে ঠিক আছে, আমার কাছে তো এখন টাকা নাই, তোর বাবা আসুক, তাহলে তোর বাবা আসলে 2 টাকা দিমুনি। তো আমি বলছিলাম যে ঠিক আছে মা। তো সেদিন রাতে বাবা আসছিল, তা আসার পরে বাবাকে বলছিল, তখন আমি ঘুমাইছিলাম। তো বাবাকে যখন বলছে তখন আমি ঘুম থেকে উঠে গেছিলাম। আচ্ছা। তো উঠে যাওয়ার পর আমি বাবাকে জড়ায় ধরে বলছি যে বাবা আমার 2টা টাকা দাও। মাও বলছিল, তো বাবা বলছে যে আমার কাছে 2 টাকা নাই, তো আমি তো দিতে পারতাছি না।
তো আমি তখন আর কিছু বলি নাই। এটা আপনার ছোটবেলার ঘটনা? জি, তখন আচ্ছা। আমি কিছু বলি নাই। তো আচ্ছা। মাও কিছু বলে না, যেহেতু নাই, হুম। না থাকলে কোথা থেকে দিবে, ওকে, ঠিক কথা। তো এই জন্য কিছু বলি নাই। হুম। তো যা গেছে তাও 2-3 দিন গেছে স্যার, যে আমি 2 টাকা চাইছি, অনেক ধৈর্য ধরেছিলাম স্যার। তো যেদিন আমি বাসা থেকে বের হয়ে যাই সেদিন আমার মার কাছ থেকে 2 টাকা চাই, সেদিনও 2 টাকা টাকা চান? আচ্ছা। হ্যাঁ 2 টাকা চাই। তো মা বলছে যে আমার কাছে 2 টাকা নেই। হুম। তো এই মুহূর্তে শ্যামলী আসছিল আমাকে খবর দিতে যে শরীফের জন্মদিন। তবে সেদিন ছিল মঙ্গলবার দিন, আমার মনে আছে স্যার। সেদিন বলছিল যে শরীফের জন্মদিন, আমার সামনে বলছিল। তা আমরা বলছিল শ্যামলী হুম। যে বাংলা যাই বাসা। আমি কইছি কিসের জন্য? ও বলছিল যে আমার শরীফের ছোট ভাই শরীফের জন্মদিন। ওকে। তা আমি বলছিলাম তাহলে আজকে কি বার? ও বলছিল যে আজকে মঙ্গলবার। এটা আপনাকে কে বলেছে? এটা শ্যামলী বলছিল। শ্যামলীটা কে হয়? ও হয় আমার খালাতো বোন, বড় আর কি, খালাতো বোন। শ্যামলী বলছে আপনাকে শরীফের ব্যাপারে? জি। শরীফটা কে? শরীফটা আমার খালাতো ভাই, ছোট ভাই। আপন খালাতো ছোট ভাই? জি আর এই শ্যামলীও খালাতো বোন? জি, আরিফ ও মেজো ও খালাতো ভাই। আচ্ছা, তো আপনাকে বলছে যে আজকে ওর ভাইয়ের জন্মদিন, জি। তো কি করতে হবে? তো এখন ওদের বাসায় যাইতে বলছে, মানে দাওয়াত দিছিল আর কি। আচ্ছা আচ্ছা, তারপর? তো আমি বলছিলাম যে ঠিক আছে, যেহেতু মা 2 টাকা দিব, এই খুশিতে আমি একটু অন্যরকম ছিলাম। তো যখন মা না করে দিছে, তো তখন ঘর থেকে বের হয়ে গেছি। তো বের হয়ে যাওয়ার পরে আমি মেন রাস্তায় উঠা যাই। ওখান থেকে মেন রাস্তায় উঠে গেছেন? হ্যাঁ, মেন রাস্তায় উঠা যাই। সেখানে একটা মাছ বাজার ছিল। কি ছিল? মাছ বাজার ছিল। মাছের বাজার? জি। আচ্ছা। মাছের বাজার ছিল, যে মেন রোডের পাশে, তার ডান পাশে না যেন বাম পাশে বোধহয়, বেশিরভাগ না বাম সাইডে কমলাপুর স্টেশন ছিল। আচ্ছা, ওই মাছের বাজারের পাশেই হচ্ছে কমলাপুরের স্টেশন? হ্যাঁ, তার মাঝখানে একটা দেয়াল পড়ছিল আর কি। তার মানে ঢাকার মধ্যের ঘটনা এটা? হ্যাঁ, পুরান আপনারা ঢাকা ঢাকায়? এটা। হ্যাঁ, পুরান ঢাকা। পুরান ঢাকায় থাকতেন? জি ও, বাবা রিক্সা চালাইতো, আপনারা পুরান ঢাকায় থাকতেন? জি। কয় ভাই বোন আপনারা ছিলেন ওই সময়টাতে? আমরা 4 ভাই বোন ছিলাম। নাম মনে আছে? জি, মনে আছে। নামগুলো একটু বলেন। বড় বোনের নাম হইছে লাখি, লাকি। আমার নাম হইছে পারুল, হ্যাঁ। আমার সেজ বোন হইছে আখি, হুম। আর ছোট ভাই রাব্বি। ছোট ভাই রাব্বি। আচ্ছা, বাবার নাম? বাবার নাম নূর ইসলাম, মার নাম হচ্ছে সেলিনা। আর কারো নাম মনে আছে? দেশের বাড়ি কোথায় ছিল? বরিশাল ভুলা। বরিশাল ভোলা, এটা নিশ্চিত? জি, আমার মা সবসময় একটা কথাই বলতো, যখন আমি মার পাশে বসে থাকতাম, মা তখন রান্না করতো, হুম। যদি বসে থাকতাম তখন আমার মা একটাই কথা বলতো যে মনু ডালি লবণ দিছু কি দিবা। এটা বলতো? ওকে, তার মানে বরিশাল। বার্থডে আপনার খালাতো ভাইয়ের, তারপর? তারপর গত বের হয়ে যায়, তো সেখানে একটা মাছ বাজার ছিল। হুম। তো যে গলির ভিতরে থাকি সেখানে বউ বাজার আছে, জামাই বাজারও আছে। হুম। তা প্রথম রয়েছে বউ বাজার, হুম। তা মাঝখানে পড়ছে জামাই বাজার। জামাই বাজারে 3টা রাস্তা পড়ছে। হুম। 3টা রাস্তা পড়ছে কিভাবে? একটা হচ্ছে মেন রাস্তা যাওয়ার জন্য। হুম। তা মাঝখানে 2 পাশে যেমন এই 3টা না, 3টা থেকে কোনা পড়ছে, 4টাই পড়ছে। 4টা থেকে এমনি সোজা গেছে, হুম। এমনি সোজা গেছে, 4টা গেছে। হুম। সেখানে জামাই বাজারে মুরগিও বেছে, মাছও বেছে, হুম। শাকসবজিও বেছে। হুম। তা ওইখানে ধরতে গেলে কি 3টা বাজার পড়ছে, জামাই বাজার, বউ বাজার, আবার জামাই বাজার পড়ছে। এর ভিতরে ওটার ভিতরে আমরা থাকি। ওই তার ভিতরে একটা ব্রিজ পড়ছে, ছোটখাটো একটা ব্রিজ পড়ছে। সেখানে ময়লা পানি আবর্জনা যায়, অনেক পানি যায়। তো ওইখানে যাওয়ার পরে এর ভিতরে আরেকটা বাজার পড়ে, 4টা বাজার পড়ে। 4টা বাজার পরে আবার সামনে যখন যায় তখন একটা স্কুল আছে। হুম। ওই স্কুলের নামটা আমি জানি না। সেখানে আমার শ্যামলী বোন ওইখানে পড়তো আর কি। তো আমি ছোটবেলায় পড়তে চাইছিলাম, আমার মা দিতে পারে নাই, টাকা ছিল না। তো তাই হুম। ছোটবেলা অনেক ইচ্ছে ছিল পড়ালেখা করবো, হুম। মা দিতে পারে নাই। হুম। তারপর কি হলো? ওই যে হারানোর ঘটনা একটু বলেন। ট্রেনে উঠে গেছিলাম। না, বলুক, সময় দেন, একটু সময় দেন। 1 বছর হলে যখন ওকে পাইছেন তখন কি ওর স্বাস্থ্যের অবস্থা এরকমই ছিল? এরকম ছিল।
ওকে একটু স্পেস দিই আমরা এখানে কয়টা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষই তার একটা ব্যক্তিত্ব আছে এবং এই ব্যক্তিত্ব গঠন হওয়ার পিছনে তার পরিবার, পরিবেশ, বড় হওয়া অনেক কিছু দায়ী। যে প্রতিষ্ঠানে সে লেখাপড়া করে সেটা অনেক কিছু দায়ী, মানে পারিপার্শ্বিক অবস্থা দায়ী। হ্যাঁ, এইরকম মানুষ যে আজকে এখানে ক্যামেরাতে এসছে, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করা বা সিরিয়ালি আমি কাজ করে যাচ্ছি, এরকম এই প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে নিয়ে আমি বলতেছি না যে আমি কোনো ক্রেডিট নিচ্ছি, বাট আমি কথাগুলো বলতেছি কি কারণে তার পেছনে যুক্তি আছে। মানে এদের ভয়েস, এদের লাইফস্টাইল, এদের চিন্তাভাবনা এভাবে কন্টিনিউয়াসলি কেউ করেছে কিনা আমার জানা নেই। সো এই জাতীয় জিনিসপত্রগুলো দেখে আপনাদের কিছুটা হলেও চোখে খটকা লাগতে পারে, কিছুটা হলেও মনে হতে পারে কিছুটা অফসাইড কন্টেন্ট, কিছুটা হলেও মনে হতে পারে যে এগুলো নিয়ে আসলে কাজ করার কি আছে। দ্যাটস অ্যাবসলিউটলি রাইট, কজ আমরা যে ধরনের জিনিস দেখে অভ্যস্ত, সেখান থেকে অবশ্যই এটা একটা শিফট প্যারাডাইম বা প্যারাডাইম শিফট যাই বলি না কেন। এখানে ফ্যাক্ট এটা না, ফ্যাক্ট হচ্ছে যে ও আপনার মধ্যে কতটুকু ইম্প্যাক্ট তৈরি করবে তার চেয়ে বড় কথা হচ্ছে যে ওর একটা পরিচয় আছে, ও কোনো না কোনো বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে। ওর আমরা যেরকম আমাদের জায়গা থেকে আমাদের বাবা মাকে মিস করি, ও ওর বাবা মার জায়গা থেকে মিস করে। সুতরাং এই মিসের ধরনটা সবার ক্ষেত্রেই একরকম, ওইটাকেই যেন আমরা প্রাধান্য দিই। কে কীভাবে বলতেছে, কি কে কার কি অ্যাপ্রোচ সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা মানুষের কথা বাদ দেন, একটা প্রাণী, পাখি বা একটা অন্য কোনো প্রাণী, সে যখন তার পরিবার মায়ের কাছ থেকে দূরে চলে যায়, তার বাসা থেকে দূরে চলে যায়, তার মধ্যে ওই বাসায় ফেরার যে আকুতি, সেই আকুতিটা তো সামহাউ অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমাদেরকে টাচ করে। মানুষের বাইরেও যদি বলি, ইভেন সেটা যদি বাঘের বাচ্চা হয় তাহলেও আমাদের মধ্যে টাচ করে, তাই না? আমরা তো হিউম্যান বিং। সো ওইভাবে যেন আমরা চিন্তা করি যে ওর বলার ধরন, ওর অ্যাপ্রোচ যাই হোক না কেন, ওকে যেন ওরা পরিবারের কাছে আমরা ফেরানোর জন্য আমাদের দায়িত্বে কোনো অবহেলা না করি। এই হচ্ছে আমার বিশেষ মেসেজ গল্পের মাঝখানে। এবং যে কারণেই অনেকে আমাকে মাঝে মাঝে লেখেন যে ভাইয়া আপন ঠিকানা অনেক সময় মজা লাগছে না, অনেক সময় পানসে হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে আমি এই উত্তরটা অনেক আগেই দিয়ে রেখেছি। মজা কিভাবে কন্টেন্টের জায়গাতে করতে হয় সেটা আমি কিছুটা হলেও জানি, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, যেন অহংকারের পর্যায়ে না যায়। আমি জানি যে কোন ভিডিওটা দিলে অঙ্ক কি বলে, মানে ম্যাথ কি বলে, ভিউ কি হবে কি হবে না, আমি এটা জানি। কিন্তু আমার সব জ্ঞান, আমার সব জানাশোনাকে আমি গ্রামারটাকে, আমার অভিজ্ঞতাটাকে, সব কিছুকে আমি সাইড করে রাখতে চাই এই আপন ঠিকানার ক্ষেত্রে। এবং আমি দেখেছি সাইড করে রেখেও আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমি বারবারই বলি, অনেক ভিডিও আছে দেখবেন যে ভিউ হয়নি, অনেক ভিডিও আছে শেয়ার হয়নি, পরিবার খুঁজে পাওয়া গেছে। আবার অনেক ভিডিও আছে যেগুলো প্রচুর ভিউ হয়েছে, প্রচুর সম্ভাবনা, কেন জানি আল্লাহ সেগুলো সফল করেননি। সুতরাং ওই ম্যাথে আমি যেতেই চাই না। হ্যাঁ, কার ভালো লাগছে কার ভালো লাগছে না আমি যেতেই চাই না, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত আমি দেখবো যে সম্ভাবনার জায়গা ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাবো। এটা আমার কাছে, কারণ এই কর্মী বাহিনীর মধ্যে আমি নিজেকেও একজন কর্মী মনে করি। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। আমি ডেফিনেটলি আমি চাইলে আপন ঠিকানার এই বিষয়গুলোকে সাইড করে দিয়ে আমি যে বিষয়গুলো নিয়ে আগে কাজ করতাম, লাইভ ব্র্যান্ডিং বাংলাদেশ বা অন্যান্য যে বিষয়গুলো আছে, ভিডিও যেগুলো আছে, সেগুলোর উপর আমি প্রচুর কনসেন্ট্রেশন দিতে পারি। আমি চেষ্টা করছি, আমি পারছি না, কারণ আমি একজন মানুষ, ওয়ান ম্যান আর্মি। বাট আমি সেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি আপন ঠিকানাকে। কারণ একটা মানুষ যখন পরিবার থেকে বিচ্যুত হয়, সেই বিচ্যুত হওয়ার জায়গা থেকে তার জীবনে যে সাফারিং, একটা ছেলের চাইতে একটা মেয়ের জীবনের সাফারিং অনেক গুণ বেশি। এবং তাকে যদি তার পরিবারে ফেরানো যায়, হয়তো দারিদ্র অবস্থা চেঞ্জ হয়নি, কিন্তু সে তো একটা শক্তি পাবে যে আমার পিছনে একটা বলার মতো, আমাকে সাপোর্ট দেওয়ার মতো একটা মানুষ আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে। এই শক্তিটা খুব প্রয়োজন এই সমাজে বসবাস করার জন্য। সো আপনার একটা শেয়ারিংয়ে, আপনার একটা ছোট্ট কন্ট্রিবিউশনে যদি ওর পরিবারের কাছে ফিরে যেতে পারে, আপনি আর কি চান বলেন? কি চান? এর চেয়ে বেশি কি চাওয়ার আছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার কাছ থেকে? সো ওটাকেই যেন আমরা বড় করে দেখি। তো আমরা যেখানটায় ছিলাম, বের হয়ে যাওয়ার পর আমি মেন রাস্তায় উঠে যাবো। ওঠার পর ওইখানে ছোট্ট একটা ব্রিজ আছে, যে রাস্তা পার হওয়ার জন্য। তো ওই ব্রিজটা যখন এই রাস্তা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত যায়, হ্যাঁ, একটু ভিতরে যায়, মানে দেয়ালে একটু ভিতরে যায়। তো আমি ওইখানে উঠে, তো ওঠার পরে আমি ট্রেনে উঠে যাই এই কমলাপুরে গিয়ে। জি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বুঝি, সেটা হচ্ছে যে টাকাটা চেয়েছিলেন মার কাছ থেকে, মানে খালাতো ভাইয়ের বার্থডের জন্য 2 টাকা? না, তাহলে ওটা আমি চাইছিলাম আমার খাওয়ার জন্য, নিজের খাওয়ার জন্য। তো খালাতো ভাইয়ের বার্থডেটা কেন আসতেছে বারবার এখানে? এখানে আসতেছে এই কারণে, কারণ আমি মঙ্গলবারের দিন আমার এতটুকু মনে আছে, তাই জন্য বলতেছি। ওই দিন খালাতো ভাইয়ের জন্মদিন ছিল। জি। আচ্ছা, মঙ্গলবার দিনই ঘটনাটা ঘটছে। জি। তারপরে আপনি রেলে ওঠার পরে কি হয়েছে?
তা আমি ট্রেনে উঠে গেছি। এর আগে কখনো উঠেছেন ট্রেনে? হ্যাঁ, ট্রেনে উঠে গেছি। উঠে কোথায় গেছেন? আমার মানে রাগ উঠে গেছে, আমি নানির বাড়িতে যাবো, আমার 2 আচ্ছা, টাকা আচ্ছা। কিসের জন্য দেয় নাই মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে আমার ছোটবেলা একবার নিয়ে গেছিল আমার মা আমার গ্রামে। তো ওইখানে নেওয়া যাওয়ার পরে আমি ওইখানেই ছিলাম, আমার দাদা দাদির কাছে নিয়ে গেছিল। তো নেওয়া যাওয়ার পরে ওইখানেই ছিলাম। তো থাকার পরে মা বোধহয় আরেকটা বাসা ঠিক করে গ্রামে থাকবো আর কি। তো বাসা ঠিক করে লাগছিল আর কি। কোথায় এটা? কোথায় এটা? বরিশালে। বরিশালে, হ্যাঁ। হ্যাঁ, বরিশালের জায়গাটার নাম মনে আছে? জি না স্যার, অনেক ছোট ছিলাম স্যার। ওকে। তো আমার বোন আখি ও সবকিছু বলতে পারে, কিন্তু আমি কিছু মনে রাখতে পারি না। আপনি যেখানে ছিলেন, যে আপনি ট্রেনে উঠে গেছেন, জি। ট্রেনে ওঠার পরে কি হয়েছে এটা বলেন তো। তো ট্রেনে ওঠার পরে আমি যখন ট্রেনে উঠি তখন একটা মহিলা আমাকে জিজ্ঞাসা করে যে এই যে বাবু তুমি এখানে বসে আসো কিসের জন্য? তো আমি বলছি যে আমি মার কাছে যাব, এই কথাটা বলছি। ওকে। তো বিকাল হয়ে গেছে, তো এই কারণে বলতেছি যে আমি মার কাছে যাব। ওকে। তো মহিলা বলতেছে যে তোমার মার কাছে যাবে, তাহলে তোমার মা কোথায়? তো আমি বলতেছি মা বাসা। ওকে। তো বলতেছে তোমার মা কি করে? তা আমি বলছি মা হোটেলে কাজ করে, মেসে কাজ করে, ভিক্ষা করে, এগুলো বলছিলাম। তো মহিলা বলতেছে যে তাহলে তুমি এখানে আসলে কেন? তা আমি বলছি মার লোকে রাগ করে আইসা বলছি। তো মহিলা বলতেছে তাহলে তুমি বাড়িতে যাও। আমি বাড়ি চিনি না, আমি যাবো কিভাবে? তো এই কথাটা বলছি। তো বলার পরে মহিলা বলতেছে ঠিক আছে, তুমি যা হয়তো পাও না, আমি তোমাকে খুঁজে দিব, কিন্তু আরেকটা কথা বলো তো তোমার বাড়ি কোথায়? তা আমি বলছিলাম যে পুরান ঢাকা, ঢাকা কইছিলাম তখন। আমি বলছি যে ঢাকা। তা বলতেছে যে ঢাকা। আমি কইছি পরে মহিলা বলছে ঢাকা কোন জায়গা? কিন্তু স্যার আমি ওটা আর বলতে পারিনি। ওটা না বলে তো স্যার আমার মনে কষ্ট। কি করছে আপনাকে? না বলার পরে কি হয়েছে এটা বলেন। কথা কও, শুনি কথা কও। এরপরে কি হয়েছে? বড় মহিলা আমারে বকা দিছিল। ও আচ্ছা, তো এখান থেকে আপনি কি করছেন? কই গেছেন? মহিলা আমার আর নেয় নাই। আমার হাতে 50 টাকা ধরায় দিয়ে পরে চলে গেছে। আমি আবার অন্য একটা স্টেশনে নামায় দিছে। আমি চিনি না। ওই স্টেশনে নামাই দেওয়ার পরে আমার হাতে অনেকগুলো টাকা ছিল। টাকা ছিল অনেকগুলো, কোত্থেকে আসলো? মানুষে দিছিল, কেউ নেয় নাই আমারে। সবাই আপনি কাঁদতেছেন এই জন্য টাকা দিয়ে চলে যাচ্ছে? ওকে, কিন্তু কেউ নিচ্ছে না? ওকে, তারপর? পরে কেউ নেয় না। পরে আমি আবার গাড়ি থেকে নামছি, তো নামার পরে একটা বেঞ্চ ছিল, বেঞ্চে ওইখানে বৈশা খুদে খুব কান্নাকাটি করতেছিলাম, আমি কি কিনে দিব। আর তখন তো টাকাও চিনতাম না, শুধু 2 টাকা চিনতাম, 1 টাকা 2 টাকা এগুলো চিনতাম, কিন্তু বড় বড় নোট চিনতাম না। আমি বসে বসে কাঁদতেছিলাম। তা কান্না করার পরে কোথা থেকে যেন একটা ছেলে আসলো, আয়সা বলতেছে যে আপু এখানে বসে আছো কিসের জন্য? আমি ক্ষুধা লাগছে ভাই। তো বলতেছে যে তুমি কিছু খাইবা? বলছি যে হ্যাঁ, যেহেতু আমি দুপুরবেলা বের হয়েছি 12টার দিকে, কিন্তু আর কিছু খাওয়া হয় না, অনেক ক্ষুধা লাগছে। তা আমি কথাটা আমার কাছে শেয়ার করছিলাম। তো করার পরে বলছে যে ঠিক আছে টাকাগুলো আমার কাছে দাও, আমি তোমার ওইখান থেকে কিছু কিনা খাওয়াইতেছি। আমি বলছি ঠিক আছে। তো ছেলেটা চলে গেছে, আর আসে নাই। ওই টাকাটা নিয়ে চলে গেছে? হ্যাঁ, আর আসে নাই ছেলেটা। তো না আসার পরে বসে বসে অনেকক্ষণ কাঁদতেছিলাম। তো কান্না করার পরে একটা মহিলা আসলো, ওইখানেই থাকে কমলাপুর স্টেশনে, মানে ওই স্টেশনেই থাকে। ওই স্টেশন তো আমি চিনি না, কিন্তু ওই স্টেশনেই থাকে। আচ্ছা। তো আমার দেখলো, দেখার পরে বলতেছে যে বাবু তোমার নাম কি? ওই মহিলা আমার নামটা দিছিল বিথি। আচ্ছা, কিন্তু আপনার আসল বলছিলাম ও মহিলার হাতেই সর্বপ্রথমে। ওকে, কিন্তু আপনার আসল নাম পারুল? হ্যাঁ। তো আমাকে বলছিল যে তোমার নাম কি? তা আমি বলছিলাম যে পারুল। তো মহিলা বলছে যে তোমার নামটা না আমাকে
কাছে না ভাল লাগে নাই। তা আমি বলছিলাম যে আমার মা দিছিল তো নামটা, আমার মা আমার পারুলকে ওই মহিলা কি আপনাকে কি মানুষ করছে, মানে ওই মহিলা কি নিয়ে গেছে আপনাকে? নিয়ে গেছিল। হ্যাঁ, কদিন থাকছেন ওই মহিলার কাছে? মহিলার কাছে আমি বেশি দিন ছিলাম না, 4 দিন ছিলাম। আচ্ছা, এরপর আরেকজনের কাছে গেছেন? আবার ট্রেনে উঠছিলাম। ও আবার ট্রেনে উঠছেন। এরকম কয়টা হাত বদল হয়েছেন আপনি? হাত বদল তো 6-7টার মতো হয়েছে স্যার। 6-7টার মতো হাত বদল হয়েছে। 6-7টা হওয়ার পরে তার মাঝখানে আমি এত পড়ছিলাম, পাচারকারী হাতে পড়ছিলাম স্যার। আচ্ছা, সেখানে পড়ার পরে ওইখান থেকে কেমনি কেমনি যেন আমি উদ্ধার হয়েছি স্যার। আচ্ছা, এরকম ছোট্ট একটা ঘর আছে, হ্যাঁ ওই ঘরের ভিতরে অনেকগুলো পোলাপান আছে। হ্যাঁ। তো যেদিন আমায় নিছে তার পরের দিন রাত্রেবেলা ওদের সব টেনে নিয়েছে, কিন্তু ওই একটা রুম আছে এরকমই, এটার ভিতরে ছোট্ট একটা রুম আছে, ওই রুমের ভিতরে আমি ঢুকছিলাম। তো কি মনে করে যেন ঢুকছিলাম, মানে খেলতের জন্য বোধহয় গেছিলাম। তো ওইখানে যাওয়ার পর আমি ভালোই খেলতেছিলাম, আমি সব টেনে নিয়ে গেছে, আমি দিকটা খেয়াল করি নাই। আর ওরাও আমাকে খেয়াল করে না, যেহেতু অনেক পোলাপান হয়ে গেছে, ওদেরকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর আমি বের হয়েছি, বের হওয়ার পর দেখতেছি কি যে অনেকগুলো পোলাপান একটা গাড়িতে সব ঢুকাইতেছে, যারা ঢুকতে চাইতেছে না তাদের মায়েরা মেরে ঢুকাইতেছে, তাদের মায়েরা মেরে ঢুকাইতেছে, অনেকে কান্নাকাটি করতেছে। তারপর বলতেছে ঠিক আছে, সবটা ঢুকানোর পর আমি জঙ্গলের ভিতরে ঢুকছি। যাই হোক, ওখান থেকে আপনি যে হোক পালায় আসছেন। আপনার গল্প অনেক বড় হবে আমি জানি, কিন্তু অত বড় গল্প আমরা বেসিক ভিডিওতে আনি না। আমি একটু বলেন তো, আপনি কি এতিমখানায় বড় হয়েছেন পরবর্তীতে? জি, আমি এতিমখানায় নারায়ণগঞ্জে ছিলাম, এই পুবার একটা এতিমখানা আছে এখানেও ছিলাম, মিরপুরে ছিলাম। এই পরিবারের কাছে আপনি আসলেন কিভাবে? এটা আমি কাশিমপুর থেকে। আপনারা পাইছেন কিভাবে ওকে? একটু দাঁড়ান, আপনারা পাইছেন কিভাবে? আমি পাইছি স্যার, আমি যে অফিসে চাকরি নিছি হ্যাঁ অফিসে চাকরি নিছি। সে অফিসে এও চাকরি করছে, জি করতে তারপরে পরিচয় আপনার সাথে। আমার সাথে কিসের চাকরি করেন আপনারা? আমরা চাকরি করি স্যার হস্তশিল্প। হস্তশিল্পে চাকরি করেন। আপনারা কাজ পারেন? জি। কিসের কাজ করেন? আমরা স্যার যে ঝুড়ি আছে না, ঝুড়ি বানান? জি। হস্তশিল্পে? আচ্ছা, ঝুড়ি বানান। কিসের ঝুড়ি? এটা অবলন্ডি, মানে রোস্টিং দা বানানো হয়, ভুগলা দা বানানো হয়। এটা শিখছেন কই আপনি? এটা ওই যে বিডি কিষানের থেকে আর কি শিখছি, আচ্ছা, ওইখানে আর কি বানানো হয়। তার মানে আপনারা এই পয়সা দিয়ে আপনাদের চলে, যা টাকা পান এটাতে চলে? জি আলহামদুলিল্লাহ চলে আল্লাহর রহমতে। আচ্ছা, তো এই 1 বছর ধরে আপনার পরিবারের সঙ্গেও আছে? আপনার পরিবারের কে কে আছে? আমার পরে আমার এক ছেলে আর আমরা স্বামী স্ত্রী। তো এর মেয়ে হিসেবে রাখছেন? আর মেয়ে হিসেবে রাখছি। তো এত বড় একটা মেয়ে পেয়ে গেলেন, রেডিমেড মেয়ে। ভাল লাগে এটা? ও কেমন মানুষ হিসেবে, কেমন একটু বলেন আপনি? ভালো আছে। ভালো না? সহজ সরল না? না সমস্যা নেই। না, সহজ সরল কিনা এটা বলতেছি। হ্যাঁ, সহজ সরল না? প্যাচগোজ নাই তো? কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে। মানুষ মানেই তো কত জটিলতা। হ্যাঁ। এদের লাইফে কোনো জটিলতা নাই। কোনো কিছু উল্টাপাল্টা কিছু বুঝবো না, যেটা ভালো এটা ভালো কইবো, আর যেটা ভালো না এটা কয়ে দিব যেটা ভালো না। 3 বেলা ঠিক মতো খাইতে পারলেই আর খুশি, খাইতে পারলে আর ঘুমাইতে পারলেই খুশি। জীবনে কোনো প্যাচগোজ নাই, কোনো না চিন্তা ভাবনা নেই। অথচ আমাদের জীবনে কত কমপ্লেক্সিটি। হ্যাঁ, ও শোনেন পারুল, মূল কথা হচ্ছে আপনি এখানে কি করতে আসছেন আপনি জানেন তো? হ্যাঁ এই ভিডিও করতে আসছেন। জি এই স্যার। ভিডিও করে তারপরে কি হবে, আমরা কি করব? কে পাঠাইছে আপনাকে? রেজিনা? রোজিনা আপু অনেক রোজিনা? সাহায্য করছে স্যার। রোজিনা আমাদের রেজিনা কি আনঅফিশিয়াল ভলান্টিয়ার বোধহয় একজন আছে, আর রেজিনা, আমি জানি না এই রেজিনা কিনা। আরেকজন কে? আরেকজন ওই যে আরেকটা স্যার আছে, আমি আপনাকে দেখাবো না আচ্ছা স্যার, ঠিক আছে দেখান, সমস্যা নাই। কোনো টাকা পয়সা লাগে না তো আমার এখানে অফিসে আসতে? না স্যার, উল্টারও টাকা দিছে? আমারও সাহায্য করছে। সাহায্য করছে, ঠিক আছে। শোনেন, আমরা এই ভিডিওটা ধারণ করে ফেসবুক ইউটিউবে দিব। এরপর আপনি যে নামগুলো বলছেন, যে বিষয়গুলো বলছেন, এটা যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে, এই আপনার পরিবারকে যদি কেউ চিনে, তাহলে আপনার পরিবারকে তারা এই ভিডিওটা দেখাবে। বা এমনও হতে পারে আপনার পরিবারের ভাই বোন কেউ এই পেজে আছে, আমাদের এই ফেসবুকে আছে, সে দেখে ফেললো, দেখার পরে হ্যাঁ পাইছি, আমার বোনকে পাইছি। তো আল্লাহ যদি সেই সুযোগ দেয়, কেউ যদি দাবি করে, আমি সেই পরিবারকে আপনার সামনাসামনি আনবো। আপনি কাউকে দেখলে চিনবেন? মার চেহারা মনে আছে? বাপের চেহারা মনে আছে? স্যার সত্যি কথা বলতে কি, যখন আমি আরেকটু ছোট যখন ছিলাম তখন বাবার চেহারাটা মনে ছিল, খালার চেহারাটা মনে ছিল, কিন্তু আমার ছোট বোনটা যদি আমি দেখি, ওর বাম চোখে একটা তিলা আছে এই সাদা অংশের আচ্ছা ভিতরে। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ, আপনি যদি দেখে চেনেন তো খুবই ভালো। আপনার শরীরে কোনো এমন কোনো চিহ্ন আছে যেটা আপনার মা জানবে বা বাবা জানবে? হ্যাঁ, বাবা যদি নাও জানে তাহলে আমার মা জানবে। ওকে ফাইন, তাহলে এখন বলার দরকার নেই, যদি পাওয়া যায় তাহলে সেটা বলেন। আপনাদের গ্রামের বাড়ি ছিল বরিশাল ভোলাতে, আর আপনারা থাকতেন পুরান ঢাকাতে। জি মায়ের নাম সেলিনা, বাবার নাম নূর ইসলাম, ভাইয়ের নাম রাব্বি, বোনের নাম আখি রাখি।
হ্যাঁ আখি, রাখি আর পারুল, তিন বোন। জি। তিন বোন এক ভাই। জি, রাব্বি। আচ্ছা, এখন বর্তমানে তো গাজীপুরেই আছেন বোধহয়, আপনারা সবাই গাজীপুরেই থাকেন। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এই ভিডিও করলাম। আর কোনো কিছু বলার বাকি আছে? তথ্য কোনো কিছু বাকি আছে নাকি যা বলেছেন, যা মনে আছে সবই বলেছেন? এমন কোনো ইনফরমেশন কি আছে যেটা বললে পরিবার খুঁজতে সহজ হবে? কোনো গ্রামের নাম, কোনো বাজারের নাম, এরকম কোনো কিছু কি মনে আছে? সত্যি কথা বলতে কি, ওই আমরা যেখানে থাকতাম ওখানে আমার খালাও থাকতো। আচ্ছা, না কিন্তু ওটা তো তথ্য হলো না। এছাড়া আমার কাছে আর কোনো তথ্য নেই স্যার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এই যতটুকু পেয়েছে ততটাই চলবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শুধু চেষ্টা করে যাব, যে কথাটা ভিডিওর মাঝখানে আমি বলেছি একটু সময় নিয়ে, প্লিজ চেষ্টা করেন, হ্যাঁ। এবং আপনারা নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন যে কাজগুলো কতটা উত্তম কাজ, কত ভালো কাজ। এবং শুধু শেয়ার করবেন না, অবশ্যই ভিডিওটা অন্তত 2 থেকে 3 মিনিট দেখবেন যারা শেয়ার করেন। পারুল আক্তার, ও কি এভাবেই কথা বলে? অনেক দুর্বল বা নাজুক? ভালো করে কথা বল, ক্লিয়ার করে। ক্লিয়ার করে কথা বলতে পারে? জি। তাই এটা কি ভয় পাচ্ছেন নাকি আপনি আমাকে দেখে? ভয় পাইছ না। হ্যাঁ, এই জন্য তো অনেকক্ষণ ধরে আমি স্টুডিওর মধ্যে এনে বসায় রাখছি, যাতে ভয় না পায় আমাকে দেখে। অনেক মানুষ আছে যে সুন্দর করে কথা কয়। সুন্দর করে কথা বলবে। আপনি কি হন ওনার? তো আমার কাছে থাকে, সেই জন্য আপনাকে রাখছে। যদি ওর বলতে সমস্যা হয় তাহলে আপনি পাশে থেকে সহযোগিতা করবেন। পারুল কি বাবা মায়ের দেয়া নাম? জি স্যার। বাবা মায়ের দেয়া নাম। ওকে, পারুলের বয়স কত এখন? জি স্যার, এখন বয়স হবে 24 হইব। 23 থেকে 24 বছর। জি। আচ্ছা, তো কি ঘটেছিল পারুল, একটু বলেন তো আমাকে, কিভাবে হারাই গেলেন? একবারে ছোটবেলায় কি মনে আছে, বাবা মায়ের কথা কি মনে আছে একটু বলেন। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। কিবরিয়া ভাই ও আপা যারা আছেন তারা আমার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমার বাবা মা যেন পাই। বলুক ওইটা করবেন। জি জি, ওইটা সবাই করবে। শোনেন, কিবরিয়া ভাই এবং আপা বলে যাদেরকে সম্বোধন করেছে আপনারা সবাই শেয়ার করবেন। কিবরিয়া ভাইটা কে? আচ্ছা, একজন স্যার আছে, আমাকে অনেক সাহায্য করছে। এমনকি এখানে আসার জন্য উনি আমাকে 1000 টাকাও দিছে যাতায়াতের জন্য। সে কে? নাম কি? স্যার ওনার নাম আমার মনে নাই স্যার, আমি আপনাকে দেখাবো। কিবরিয়া নামে কাউকে চেনেন? কিবরিয়া যে রুজিনা আপু, আরেকটা স্যার আছে উনি বিদেশে থাকে। কিন্তু কিবরিয়া নামে কাউকে চেনেন? কিবরিয়া নামে আপনি সে। তাহলে আমার কিবরিয়া স্যার। ওকে, ঠিক আছে। শোনেন, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। শেয়ার হবে কি হবে না সেটা পরের বিষয়। আপনি আপনার গল্পটা আমাকে বলেন, ছোটবেলার কি মনে আছে, ওগুলো আমি দেখতেছি। স্যার ছোটবেলায় সর্বপ্রথমে আমি আমার মায়ের কাছ থেকে 2 টাকা চাই। এটা মনে আছে আপনার? আমার সামনে অনেক ছেলে মেয়েরা অনেক মজা খায়, কারণ আমরা অনেক গরিব স্যার। দিন আনি দিন খায়। আমার মা ভিক্ষা করে খাইতো, বাবা রিক্সা চালাইতো। আচ্ছা, যদি বেশি বেতন পাইতো তাহলে ঘরে আসতো, আর বেতন যদি না পাইতো স্যার তাহলে আসতো না। আচ্ছা, মানে রাতের বেলা দিন আনতো দিন খাইতো। আচ্ছা, আমার মা ভিক্ষা করে খাইছে। কান্দিস না, কষ্ট সুন্দর করে। আচ্ছা, বলুক। আমার সামনে অনেক বাচ্চা পোলাপনরা অনেক মজা খাইতো। তখন 2 টাকা অনেক দাম ছিল স্যার। তখন মার কাছে আমি বলেছিলাম যে মা, কি জানি কয়, ওরা তো সবাই মজা খায়, আমার 2টা টাকা দাও না। তো মা বলছে যে ঠিক আছে, আমার কাছে তো এখন টাকা নাই, তোর বাবা আসুক, তাহলে তোর বাবা আসলে 2 টাকা দিমুনি। তো আমি বলছিলাম যে ঠিক আছে মা। তো সেদিন রাতে বাবা আসছিল, তা আসার পরে বাবাকে বলছিল, তখন আমি ঘুমাইছিলাম। তো বাবাকে যখন বলছে তখন আমি ঘুম থেকে উঠে গেছিলাম। আচ্ছা, তো উঠে যাওয়ার পর আমি বাবাকে জড়ায় ধরে বলছি যে বাবা আমার 2টা টাকা দাও। মাও বলছিল, তো বাবা বলছে যে আমার কাছে তো 2 টাকা নাই, তো আমি তো দিতে পারতাছি না। তো আমি তখন আর কিছু বলি নাই। এটা আপনার ছোটবেলার ঘটনা? জি, তখন আমি কিছু বলি নাই। তো মাও কিছু বলে না, যেহেতু নাই, না থাকলে কোথা থেকে দিবে। ওকে, ঠিক কথা। তো এই জন্য কিছু বলি নাই। তো যা গেছে তাও 2-3 দিন গেছে স্যার, যে আমি 2 টাকা চাইছি, অনেক ধৈর্য ধরেছিলাম স্যার। তো যেদিন আমি বাসা থেকে বের হয়ে যাই সেদিন আমার মার কাছ থেকে 2 টাকা চাই। সেদিনও 2 টাকা চান? আচ্ছা, হ্যাঁ 2 টাকা চাই। তো মা বলছে যে আমার কাছে 2 টাকা নাই।
তো এই মুহূর্তে শ্যামলী আসছিল আমাকে খবর দিতে যে শরীফের জন্মদিন। তো সেদিন ছিল মঙ্গলবার দিন, আমার মনে আছে স্যার। সেদিন বলছিল যে শরীফের জন্মদিন, আমার সামনে বলছিল। তা আমরা বলছিল শ্যামলী যে বাংলা যাই বাসায়। আমি কইছি কিসের জন্য? ও বলছিল যে আমার শরীফের ছোট ভাই শরীফের জন্মদিন। তা আমি বলছিলাম তাহলে আজকে কি বার? ও বলছিল যে আজকে মঙ্গলবার। এটা আপনাকে কে বলেছে? এটা শ্যামলী বলছিল। শ্যামলীটা কে হয়? ও হয় আমার খালাতো বোন, বড় আর কি, খালাতো বোন। শ্যামলী বলছে আপনাকে শরীফের ব্যাপারে। শরীফটা কে? শরীফটা আমার খালাতো ভাই, ছোট ভাই। আপন খালাতো ছোট ভাই? জি। আর শ্যামলীও খালাতো বোন? জি। আরিফ ও মেজো ও খালাতো ভাই। আচ্ছা, তো আপনাকে বলছে যে আজকে ওর ভাইয়ের জন্মদিন। জি। তো কি করতে হবে? তো এখন ওদের বাসায় যাইতে বলছে, মানে দাওয়াত দিছিল আর কি। আচ্ছা আচ্ছা, তারপর? তো আমি বলছিলাম যে ঠিক আছে, যেহেতু মা 2 টাকা দিব, এই খুশিতে আমি একটু অন্যরকম ছিলাম। তো যখন মা না করে দিছে, তো তখন ঘর থেকে বের হয়ে গেছি। তো বের হয়ে যাওয়ার পরে আমি মেন রাস্তায় উঠে যাই। ওখান থেকে মেন রাস্তায় উঠে গেছেন? হ্যাঁ, মেন রাস্তায় উঠে যাই। সেখানে একটা মাছ বাজার ছিল। কি ছিল? মাছ বাজার ছিল। মাছের বাজার? জি। আচ্ছা। মাছের বাজার ছিল যে মেন রোডের পাশে, তার ডান পাশে না যেন বাম পাশে, বেশিরভাগ না বাম সাইডে কমলাপুর স্টেশন ছিল। আচ্ছা, ওই মাছের বাজারের পাশেই হচ্ছে কমলাপুর রেল স্টেশন। হ্যাঁ, তার মাঝখানে একটা দেয়াল পড়ছিল আর কি। তার মানে ঢাকার মধ্যের ঘটনা এটা? হ্যাঁ। আপনারা ঢাকায়? হ্যাঁ, পুরান ঢাকায় থাকতেন? জি। ও, বাবা রিকশা চালাইতো, আপনারা পুরান ঢাকায় থাকতেন? জি। কয় ভাই বোন আপনারা ছিলেন ওই সময়টাতে? আমরা 4 ভাই বোন ছিলাম। নাম মনে আছে? জি, মনে আছে। নামগুলো একটু বলেন। বড় বোনের নাম হইছে লাখি। লাকি। আমার নাম হইছে পারুল। হ্যাঁ। আমার সেজো বোন হইছে আখি। আর ছোট ভাই রাব্বি। ছোট ভাই রাব্বি। আচ্ছা, বাবার নাম? বাবার নাম নূর ইসলাম, মার নাম হচ্ছে সেলিনা। আর কারো নাম মনে আছে? দেশের বাড়ি কোথায় ছিল? বরিশাল ভোলা। বরিশাল ভোলা, এটা নিশ্চিত? জি। আমার মা সবসময় একটা কথাই বলতো, যখন আমার মার পাশে বসে থাকতাম, মা তখন রান্না করতো, যদি বসে থাকতাম তখন আমার মা একটাই কথা বলতো যে মনু ডালি লবণ দিছো কি দিবা, এটা বলতো। ওকে, তার মানে বরিশাল। বার্থডে আপনার খালাতো ভাইয়ের, তারপর গতে বের হয়ে যায়। তো সেখানে একটা মাছ বাজার ছিল। তো যে গলির ভিতরে থাকি সেখানে বউ বাজার আছে, জামাই বাজারও আছে। তা প্রথম রয়েছে বউ বাজার, তা মাঝখানে বসে জামাই বাজার। জামাই বাজারে 3টা রাস্তা পড়ছে। 3টা রাস্তা পড়ছে কিভাবে? একটা হচ্ছে মেন রাস্তা যাওয়ার জন্য। তা মাঝখানে 2 পাশে যেমন এই 3টা না, 3টা থেকে কোনা পড়ছে, 4টাই পড়ছে। 4টা থেকে এমনি সোজা গেছে, এমনি সোজা গেছে, 4টা গেছে। সেখানে জামাই বাজারে মুরগিও বেছে, মাছও বেছে, শাকসবজিও বেছে। তা ওইখানে ধরতে গেলে কি 3টা বাজার পড়ছে, জামাই বাজার, বউ বাজার, আবার জামাই বাজার পড়ছে। এর ভিতরে ওর ভিতরে আমরা থাকি। ওই তার ভিতরে একটা ব্রিজ পড়ছে, ছোটখাটো একটা ব্রিজ পড়ছে। সেখানে ময়লা পানি আবর্জনা যায়, অনেক পানি যায়। তো ওইখানে যাওয়ার পরে এর ভিতরে আরেকটা বাজার পরে, 4টা বাজার পরে। 4টা বাজার পরে আবার সামনে যখন যায় তখন একটা স্কুল আছে। ওই স্কুলের নামটা আমি জানি না। সেখানে আমার শ্যামলী বোন ওইখানে পড়তো আর কি। তো আমি ছোটবেলায় পড়তে চাইছিলাম, আমার মা দিতে পারে নাই, টাকা ছিল না। তো তাই ছোটবেলা অনেক ইচ্ছে ছিল পড়ালেখা করবো, মা দিতে পারে নাই। তারপর কি হলো? ওই যে হারানোর ঘটনা একটু বলেন। না, বলুক, সময় দেন, একটু সময় দেন। 1 বছর হলে যখন ওকে পাইছেন তখন কি ওর স্বাস্থ্যের অবস্থা এরকমই ছিল? ওকে একটু স্পেস দিই আমরা, এখানে কয়টা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষই তার একটা ব্যক্তিত্ব আছে, এবং এই ব্যক্তিত্ব গঠন হওয়ার পিছনে তার পরিবার, পরিবেশ, বড় হওয়া, অনেক কিছু দায়ী। যে প্রতিষ্ঠানে সে লেখাপড়া করে সেটা অনেক কিছু দায়ী, মানে পারিপার্শ্বিক অবস্থা দায়ী। হ্যাঁ, এইরকম মানুষ যে আজকে এখানে ক্যামেরাতে এসছে, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করা বা সিরিয়ালি আমি কাজ করে যাচ্ছি, এরকম এই প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে নিয়ে
আমি বলতেছি না যে আমি কোনো ক্রেডিট নিচ্ছি, বাট আমি কথাগুলো বলতেছি কি কারণে তার পেছনে যুক্তি আছে। মানে এদের ভয়েস, এদের লাইফস্টাইল, এদের চিন্তাভাবনা এভাবে কন্টিনিউয়াসলি কেউ করেছে কিনা আমার জানা নেই। সো এই জাতীয় জিনিসপত্রগুলো দেখে আপনাদের কিছুটা হলেও চোখে খটকা লাগতে পারে, কিছুটা হলেও মনে হতে পারে কিছুটা অফসাইড কন্টেন্ট, কিছুটা হলেও মনে হতে পারে যে এগুলো নিয়ে আসলে কাজ করার কি আছে। দ্যাটস অ্যাবসলিউটলি রাইট, কজ আমরা যে ধরনের জিনিস দেখে অভ্যস্ত, সেখান থেকে অবশ্যই এটা একটা শিফট প্যারাডাইম বা প্যারাডাইম শিফট যাই বলি না কেন। এখানে ফ্যাক্ট এটা না, ফ্যাক্ট হচ্ছে যে ও আপনার মধ্যে কতটুকু ইম্প্যাক্ট তৈরি করবে তার চেয়ে বড় কথা হচ্ছে যে ওর একটা পরিচয় আছে, ও কোনো না কোনো বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে। ওর আমরা যেরকম আমাদের জায়গা থেকে আমাদের বাবা মাকে মিস করি, ও ওর বাবা মার জায়গা থেকে মিস করে। সুতরাং এই মিসের ধরনটা সবার ক্ষেত্রেই একরকম, ওইটাকেই যেন আমরা প্রাধান্য দিই। কে কিভাবে বলতেছে, কি কে কার কি অ্যাপ্রোচ সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা মানুষের কথা বাদ দেন, একটা প্রাণী, পাখি বা একটা অন্য কোনো প্রাণী, সে যখন তার পরিবার মায়ের কাছ থেকে দূরে চলে যায়, তার বাসা থেকে দূরে চলে যায়, তার মধ্যে ওই বাসায় ফেরার যে আকুতি, সেই আকুতিটা তো সামহাউ অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমাদেরকে টাচ করে। মানুষের বাইরেও যদি বলি, ইভেন সেটা যদি বাঘের বাচ্চা হয় তাহলেও আমাদের মধ্যে টাচ করে, তাই না? আমরা তো হিউম্যান বিং। সো ওইভাবে যেন আমরা চিন্তা করি যে ওর বলার ধরন, ওর অ্যাপ্রোচ যাই হোক না কেন, ওকে যেন ওরা পরিবারের কাছে আমরা ফেরানোর জন্য আমাদের দায়িত্বে কোনো অবহেলা না করি। এই হচ্ছে আমার বিশেষ মেসেজ গল্পের মাঝখানে। এবং যে কারণেই অনেকে আমাকে মাঝে মাঝে লেখেন যে ভাইয়া আপন ঠিকানা অনেক সময় মজা লাগছে না, অনেক সময় পানসে হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে আমি এই উত্তরটা অনেক আগেই দিয়ে রেখেছি। মজা কিভাবে কন্টেন্টের জায়গাতে করতে হয় সেটা আমি কিছুটা হলেও জানি, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, এটা যেন অহংকারের পর্যায়ে না যায়। আমি জানি যে কোন ভিডিওটা দিলে অঙ্ক কি বলে, মানে ম্যাথ কি বলে, ভিউ কি হবে কি হবে না, আমি এটা জানি। কিন্তু আমার সব জ্ঞান, আমার সব জানাশোনাকে আমি সব গ্রামারটাকে, আমার অভিজ্ঞতাটাকে সব কিছুকে আমি সাইড করে রাখতে চাই এই আপন ঠিকানার ক্ষেত্রে। এবং আমি দেখেছি সাইড করে রেখেও আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমি বারবারই বলি, অনেক ভিডিও আছে দেখবেন যে ভিউ হয়নি, অনেক ভিডিও আছে শেয়ার হয়নি, পরিবার খুঁজে পাওয়া গেছে। আবার অনেক ভিডিও আছে যেগুলো প্রচুর ভিউ হয়েছে, প্রচুর সম্ভাবনা, কেন জানি আল্লাহ সেগুলো সফল করেননি। সুতরাং ওই ম্যাথে আমি যেতেই চাই না। হ্যাঁ, কার ভালো লাগছে কার ভালো লাগছে না আমি যেতেই চাই না, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত আমি দেখবো যে সম্ভাবনার জায়গা ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাবো। এটা আমার কাছে, কারণ এই কর্মী বাহিনীর মধ্যে আমি নিজেকেও একজন কর্মী মনে করি। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। আমি ডেফিনেটলি আমি চাইলে আপন ঠিকানার এই বিষয়গুলোকে সাইড করে দিয়ে আমি যে বিষয়গুলো নিয়ে আগে কাজ করতাম, লাইভ ব্র্যান্ডিং বাংলাদেশ বা অন্যান্য যে বিষয়গুলো আছে, ভিডিও যেগুলো আছে, সেগুলোর উপর আমি প্রচুর কনসেন্ট্রেশন দিতে পারি। আমি চেষ্টা করছি, আমি পারছি না, কারণ আমি একজন মানুষ, ওয়ান ম্যান আর্মি। বাট আমি সেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি আপন ঠিকানাকে, কারণ একটা মানুষ যখন পরিবার থেকে বিচ্যুত হয়, সেই বিচ্যুত হওয়ার জায়গা থেকে তার জীবনে যে সাফারিং, একটা ছেলের চাইতে একটা মেয়ের জীবনের সাফারিং অনেক গুণ বেশি। এবং তাকে যদি তার পরিবারে ফেরানো যায়, হয়তো দারিদ্র অবস্থা চেঞ্জ হয়নি, কিন্তু সে তো একটা শক্তি পাবে যেন আমার পিছনে একটা বলার মতো, আমাকে সাপোর্ট দেওয়ার মতো একটা মানুষ আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে। এই শক্তিটা খুব প্রয়োজন এই সমাজে বসবাস করার জন্য। সো আপনার একটা শেয়ারিংয়ে, আপনার একটা ছোট্ট কন্ট্রিবিউশনে যদি ওর পরিবারের কাছে ফিরে যেতে পারে, আপনি আর কি চান বলেন? কি চান? এর চেয়ে বেশি কি চাওয়ার আছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার কাছ থেকে? সো ওটাকেই যেন আমরা বড় করে দেখি। তো আমরা যেখানটায় ছিলাম, তা বের হয়ে যাওয়ার পর আমি মেন রাস্তায় উঠে যাবো, ওঠার পর ওইখানে ছোট্ট একটা ব্রিজ আছে যে রাস্তা পার হওয়ার জন্য। তো ওই ব্রিজটা যখন এই রাস্তা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত যায়, হ্যাঁ, একটু ভিতরে যায়, মানে দেয়ালে একটু ভিতরে যায়। তো আমি ওইখানে উঠে, তো ওঠার পরে আমি ট্রেনে উঠে যাই এই কমলাপুরে গিয়ে। জি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বুঝি, সেটা হচ্ছে যে টাকাটা চেয়েছিলেন মার কাছ থেকে, মানে খালাতো ভাইয়ের বার্থডের জন্য 2 টাকা? না, তাহলে ওটা আমি চাইছিলাম আমার খাওয়ার জন্য, নিজের খাওয়ার জন্য। তো খালাতো ভাইয়ের বার্থডেটা কেন আসতেছে বারবার এখানে? এখানে আসতেছে এই কারণে, কারণ আমি মঙ্গলবারের দিন আমার এতটুকু মনে আছে, তাই জন্য বলতেছি। ওই দিন খালাতো ভাইয়ের জন্মদিন ছিল। জি। আচ্ছা, মঙ্গলবার দিনই ঘটনাটা ঘটছে। জি। তারপরে আপনি রেলে ওঠার পরে কি হয়েছে? তা আমি ট্রেনে উঠে গেছি। এর আগে কখনো উঠেছেন ট্রেনে? হ্যাঁ, ট্রেনে উঠে গেছি। উঠে কোথায় গেছেন? আমার মানে রাগ উঠে গেছে, আমি নানির বাড়িতে যাবো, আমার 2 টাকা কৃষির জন্য দেয় নাই মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে আমার ছোটবেলা একবার নিয়ে গেছিল আমার মা আমার গ্রামে। তো ওইখানে নেওয়া যাওয়ার পরে আমি ওইখানেই ছিলাম, আমার দাদা দাদির কাছে নিয়ে গেছিল। তো নেওয়া যাওয়ার পরে ওইখানেই ছিলাম। তো থাকার পরে মা বোধহয় আরেকটা বাসা ঠিক করে গ্রামে থাকবো আর কি। তো
বাসা ঠিক করে লাগছিল আর কি। কোথায় এটা? কোথায় এটা? বরিশালে। বরিশালে, হ্যাঁ। হ্যাঁ, বরিশালের জায়গাটার নাম মনে আছে? জি না স্যার, অনেক ছোট ছিলাম স্যার। ওকে। তো আমার বোন আখি ও সবকিছু বলতে পারে, কিন্তু আমি কিছু মনে রাখতে পারি না। আপনি যেখানে ছিলেন, যে আপনি ট্রেনে উঠে গেছেন, জি। ট্রেনে ওঠার পরে কি হয়েছে এটা বলেন তো। তো ট্রেনে ওঠার পরে আমি যখন ট্রেনে উঠি তখন একটা মহিলা আমাকে জিজ্ঞাসা করে যে এই যে বাবু তুমি এখানে বসে আসো কিসের জন্য? তো আমি বলছি যে আমি মার কাছে যাব, এই কথাটা বলছি। ওকে। তো বিকাল হয়ে গেছে, তো এগুলো বলতেছি যে আমি মার কাছে যাব। ওকে। তো মহিলা বলতেছে যে তোমার মার কাছে যাবে, তাহলে তোমার মা কোথায়? তো আমি বলতেছি মা বাসা। ওকে। তো বলতেছে তোমার মা কি করে? তা আমি বলছি মা হোটেলে কাজ করে, মেসে কাজ করে, ভিক্ষা করে, এগুলো বলছিলাম। তো মহিলা বলতেছে যে তাহলে তুমি এখানে আসলে কেন? তা আমি বলছি মার লোকে রাগ করে আইসা বলছি। তো মহিলা বলতেছে তাহলে তুমি বাড়িতে যাও। আমি বাড়ি চিনি না, আমি যাবো কিভাবে? তো এই কথাটা বলছি। তো বলার পরে মহিলা বলতেছে ঠিক আছে, তুমি যা হয়তো পাও না, আমি তোমাকে খুঁজে দিব, কিন্তু আরেকটা কথা বলো তো তোমার বাড়ি কোথায়? তা আমি বলছিলাম যে পুরান ঢাকা। ঢাকা কইছিলাম তখন। আমি বলছি যে ঢাকা। তা বলতেছে যে ঢাকা। আমি কইছি পরে মহিলা বলছে ঢাকা কোন জায়গা? কিন্তু স্যার আমি ওটা আর বলতে পারিনি। ওটা না বলে তো স্যার মনে কষ্ট। কি করছে আপনাকে? না বলার পরে কি হয়েছে এটা বলেন। কথা কো, শুনি কথা কো। এরপরে কি হয়েছে? বড় মহিলা আমারে বকা দিছিল। ও আচ্ছা, তো এখান থেকে আপনি কি করছেন? কই গেছেন? মহিলা আমার নেয় নাই। আমার হাতে 50 টাকা ধরায় দিয়ে পরে চলে গেছে। আমি আবার অন্য একটা স্টেশনে নামায় দিছে। আমি চিনি না। ওই স্টেশনে নামাই দেওয়ার পরে আমার হাতে অনেকগুলো টাকা ছিল। টাকা ছিল অনেকগুলো, কোত্থেকে আসলো? মানুষে দিছিল, কেউ নেয় নাই আমারে। সবাই আপনি কাঁদতেছেন এই জন্য টাকা দিয়ে চলে যাচ্ছে? ওকে, কিন্তু কেউ নিচ্ছে না? না। ওকে, তারপর? পরে কেউ নেয় না। পরে আমি আবার গাড়ি থেকে নামছি, তো নামার পরে একটা বেঞ্চ ছিল, বেঞ্চে ওইখানে বৈশা খুদে খুব কান্নাকাটি করতেছিলাম। আমরা কি কিনে দিব? আর তখন তো টাকাও চিনতাম না, শুধু 2 টাকা চিনতাম, 1 টাকা 2 টাকা এগুলো চিনতাম, কিন্তু বড় বড় নোট চিনতাম না। বসে বসে কাঁদতেছিলাম। তা কান্না করার পরে কোথা থেকে যেন একটা ছেলে আসলো, আয়সা বলতেছে যে আপু এখানে বসে আছো কিসের জন্য? আমি ক্ষুধা লাগছে ভাই। তো বলতেছে যে তুমি কিছু খাইবা? বলছি যে হ্যাঁ, যেহেতু আমি দুপুর বেলা বের হয়েছি 12টার দিকে, কিন্তু আর কিছু খাওয়া হয় না, অনেক ক্ষুধা লাগছে। তা আমি কথাটা আমার কাছে শেয়ার করছিলাম। তো করার পরে বলছে যে ঠিক আছে টাকাগুলো আমার কাছে দাও, আমি তোমার ওইখান থেকে কিছু কিনা খাওয়াইতেছি। আমি বলছি ঠিক আছে। তো ছেলেটা চলে গেছে, আর আসে নাই। ওই টাকাটা নিয়ে চলে গেছে? হ্যাঁ, আর আসে নাই ছেলেটা। তো না আসার পরে বসে বসে অনেকক্ষণ কাঁদতেছিলাম। তো কান্না করার পরে একটা মহিলা আসলো, ওইখানেই থাকে কমলাপুর স্টেশনে, মানে ওই স্টেশনেই থাকে। ওই স্টেশন তো আমি চিনি না, কিন্তু ওই স্টেশনেই থাকে। আচ্ছা। তো আমার দেখলো, দেখার পরে বলতেছে যে বাবু তোমার নাম কি? ওই মহিলা আমার নামটা দিছিল বিথি। আচ্ছা, কিন্তু আপনার আসল বলছিলাম ও মহিলার হাতেই সর্বপ্রথমে। ওকে, কিন্তু আপনার আসল নাম পারুল? হ্যাঁ। তো আমাকে বলছিল যে তোমার নাম কি? তা আমি বলছিলাম যে পারুল। তো মহিলা বলছে যে তোমার নামটা না আমার কাছে না ভাল লাগে নাই। তা আমি বলছিলাম যে মা দিছিল তো নামটা, মা আমার পারুলকে। ওই মহিলা কি আপনাকে কি মানুষ করছে? মানে ওই মহিলা কি নিয়ে গেছে আপনাকে? নিয়ে গেছিল। কতদিন থাকছেন ওই মহিলার কাছে? মহিলার কাছে আমি বেশি দিন ছিলাম না, 4 দিন ছিলাম। আচ্ছা, এরপর আরেকজনের কাছে গেছেন? আবার ট্রেনে উঠছিলাম। ও, আবার ট্রেনে উঠছেন। এরকম কয়টা হাত বদল হয়েছেন আপনি? হাত বদল 6-7টার মতো হয়েছে স্যার। 6-7টার মতো হাত বদল হয়েছে? 6-7টা হওয়ার পরে তার মাঝখানে আমি এত বসছিলাম, পাচারকারী হাতে পড়ছিলাম স্যার। আচ্ছা।
সেখানে পড়ার পর ওইখান থেকে কেমনি কেমনি যেন আমি উদ্ধার হয়েছি স্যার। আচ্ছা। এরকম ছোট্ট একটা ঘর আছে, হ্যাঁ ওই ঘরের ভিতরে অনেকগুলো পোলাপান আছে। হ্যাঁ। তো যেদিন আমায় নিছে তার পরের দিন রাত্রেবেলা ওদের সব টেনে নিয়েছে, কিন্তু ওই একটা রুম আছে এরকমই, এটার ভিতরে ছোট্ট একটা রুম আছে, ওই রুমের ভিতরে আমি ঢুকছিলাম। তো কি মনে করে যেন ঢুকছিলাম, মানে খেলতে জন্য বোধহয় গেছিলাম। তো এখানে যাওয়ার পর আমি ভালোই খেলতেছিলাম, আমি সব টেনে নিয়ে গেছে, আমি দিকটা খেয়াল করি নাই। আর ওরাও আমাকে খেয়াল করে না, যেহেতু অনেক পোলাপান হয়ে গেছে, ওদেরকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর আমি বের হয়েছি, বের হওয়ার পর দেখতেছি কি যে অনেকগুলো পোলাপান একটা গাড়িতে সব ঢুকাইতেছে, যারা ঢুকতে চাইতেছে না তাদের মায়েরা মেরে ঢুকাইতেছে, তাদের মায়েরা মেরে ঢুকাইতেছে, অনেকে কান্নাকাটি করতেছে। তারপর বলতেছে ঠিক আছে, সবটাই ঢুকানোর পর আমি জঙ্গলের ভিতরে ঢুকছি। যাই হোক, ওখান থেকে আপনি যে হোক পালায় আসছেন। আপনার গল্প অনেক বড় হবে আমি জানি, কিন্তু অত বড় গল্প আমরা বেসিক ভিডিওতে আনি না। আমি একটু বলেন তো, আপনি কি এতিমখানায় বড় হয়েছেন পরবর্তীতে? জি, আমি এতিমখানায় নারায়ণগঞ্জে ছিলাম, এই পুবাল একটা এতিমখানা আছে এখানেও ছিলাম, মিরপুরে ছিলাম। এই পরিবারের কাছে আপনি আসলেন কিভাবে? এটা আমি কাশীপুর থেকে। আপনারা পাইছেন কিভাবে? ওকে একটু দাঁড়ান, আপনারা পাইছেন কিভাবে? আমি পাইছি স্যার, আমি যে অফিসে চাকরি নিছি হ্যাঁ অফিসে চাকরি নিছি। সে অফিসে এও চাকরি করছে, করতে তারপরে পরিচয় আপনার সাথে। কিসের চাকরি করেন আপনারা? আমরা চাকরি করি স্যার হস্তশিল্প। হস্তশিল্পে চাকরি করেন, আপনারা কাজ পারেন? জি। কিসের কাজ করেন? আমরা স্যার যে ঝুড়ি আছে না, ঝুড়ি বানান? জি। হস্তশিল্পে? আচ্ছা, ঝুড়ি বানান। কিসের ঝুড়ি? এটা অবলন্ডি মানে রোস্টিং দা বানানো হয়, ভুগলা দা বানানো হয়। এটা শিখছেন কই আপনি? এটা ওই যে বিডি কিষানের থেকে আর কি শিখছি। আচ্ছা, ওইখানে আর কি বানানো হয়। তার মানে আপনারা এই পয়সা দিয়ে আপনাদের চলে, যা টাকা পান এটাতে চলে? জি আলহামদুলিল্লাহ চলে আল্লাহর রহমতে। আচ্ছা, তো এই 1 বছর ধরে আপনার পরিবারের সঙ্গেও আছে? আপনার পরিবারের কে কে আছে? আমার পরিবার আমার এক ছেলে আর আমরা স্বামী স্ত্রী। তো এর মেয়ে হিসেবে রাখছেন? আর মেয়ে হিসেবে রাখছি। তো এত বড় একটা মেয়ে পেয়ে গেলেন, রেডিমেড মেয়ে। ভাল লাগে এটা? ও কেমন মানুষ হিসেবে, কেমন একটু বলেন আপনি? ভালো না? সহজ সরল না? না সমস্যা না, সহজ সরল কিনা এটা বলতেছি। সহজ সরল না, প্যাচগোজ নাই তো, কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে। মানুষ মানেই তো কত জটিলতা, এদের লাইফে কোনো জটিলতা নাই। কোনো কিছু উল্টাপাল্টা কিছু বুঝবো না, যেটা ভালো এটা ভালো কইবো, আর যেটা ভালো না এটা কয়ে দিব যেটা ভালো না। 3 বেলা ঠিক মতো খাইতে পারলেই আর খুশি, খাইতে পারলে আর ঘুমাইতে পারলেই খুশি। জীবনে কোনো প্যাচগোজ নাই, কোনো না চিন্তা ভাবনা নেই। অথচ আমাদের জীবনে কত কমপ্লেক্সিটি। হ্যাঁ, ও শোনেন পারুল, মূল কথা হচ্ছে আপনি এখানে কি করতে আসছেন আপনি জানেন তো? এই ভিডিও করতে আসছেন। এই ভিডিও করে তারপরে কি হবে, আমরা কি করব? কে পাঠাইছে আপনাকে? রেজিনা? রোজিনা অনেক সাহায্য করছে স্যার। রোজিনা আমাদের রেজিনা কি আনঅফিশিয়াল ভলান্টিয়ার বোধহয় একজন আছে, আর রেজিনা আমি জানি না এই রেজিনা কিনা। আরেকজন কে? আরেকজন ওই যে আরেকটা স্যার আছে, আমি আপনাকে দেখাবো না। আচ্ছা স্যার, ঠিক আছে দেখান, সমস্যা নাই। কোনো টাকা পয়সা লাগে না তো আমার এখানে অফিসে আসতে? না স্যার, উল্টা টাকা দিছে, সাহায্য করছে। ঠিক আছে, শোনেন, আমরা এই ভিডিওটা ধারণ করে ফেসবুক ইউটিউবে দিব। এরপর আপনি যে নামগুলো বলছেন, যে বিষয়গুলো বলছেন, এটা যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে, এই আপনার পরিবারকে যদি কেউ চিনে, তাহলে আপনার পরিবারকে তারা এই ভিডিওটা দেখাবে। বা এমনও হতে পারে আপনার পরিবারের ভাই বোন কেউ এই পেজে আছে, আমাদের এই ফেসবুকে আছে, সে দেখে ফেললো, দেখার পরে হ্যাঁ পাইছি, আমার বোনকে পাইছি। তো আল্লাহ যদি সেই সুযোগ দেয়, কেউ যদি দাবি করে, আমি সেই পরিবারকে আপনার সামনাসামনি আনবো। আপনি কাউকে দেখলে চিনবেন? মার চেহারা মনে আছে? বাপের চেহারা মনে আছে? স্যার সত্যি কথা বলতে কি, যখন আমি আর একটু ছোট যখন ছিলাম, তখন বাবার চেহারাটা মনে ছিল, খালার চেহারাটা মনে ছিল। কিন্তু আমার ছোট বোনটা যদি আমি দেখি, ওর বাম চোখে একটা তিলা আছে এই সাদা অংশের ভিতরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ, আপনি যদি দেখতে চেনেন তো খুবই ভালো। আপনার শরীরে কোনো এমন কোনো চিহ্ন আছে যেটা আপনার মা জানবে বা বাবা জানবে? হ্যাঁ, বাবা যদি নাও জানে তাহলে আমার মা জানবে। ওকে ফাইন, তাহলে এখন বলার দরকার নেই, যদি পাওয়া যায় তাহলে সেটা বলেন। আপনাদের গ্রামের বাড়ি ছিল বরিশাল ভোলাতে, আর আপনারা থাকতেন পুরান ঢাকাতে। মায়ের নাম সেলিনা, বাবার নাম নূর ইসলাম, ভাইয়ের নাম রাব্বি, বোনের নাম আখি রাখি। হ্যাঁ, আখি রাখি আর পারুল, তিন বোন। জি, 3 বোন 1 ভাই। জি রাব্বি। আচ্ছা, এখন বর্তমানে তো গাজীপুরেই আছেন বোধহয়, আপনারা সবাই গাজীপুরেই থাকেন। ওকে আলহামদুলিল্লাহ, আমরা এই ভিডিও করলাম। আর কোনো কিছু বলার বাকি আছে? তথ্য কোনো কিছু বাকি আছে নাকি যা বলেছেন, যা মনে আছে সবই বলেছেন? এমন কোনো ইনফরমেশন কি আছে যেটা বললে পরিবার খুঁজতে সহজ হবে? কোনো গ্রামের নাম, কোনো বাজারের নাম, এরকম কোনো কিছু কি মনে আছে? সত্যি কথা বলতে কি, ওই আমরা যেখানে থাকতাম ওখানে আমার খালাও থাকতো। আচ্ছা, না কিন্তু ওটা তো তথ্য হলো না।
না এছাড়া আমার কাছে আর কোনো তথ্য নাই স্যার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এই যতটুকু পেয়েছে ততটাই চলবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শুধু চেষ্টা করে যাব, যে কথাটা ভিডিওর মাঝখানে আমি বলেছি একটু সময় নিয়ে, প্লিজ চেষ্টা করেন, হ্যাঁ। এবং আপনারা নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন যে কাজগুলো কতটা উত্তম কাজ, কত ভালো কাজ। এবং শুধু শেয়ার করবেন না, অবশ্যই ভিডিওটা অন্তত 2 থেকে 3 মিনিট দেখবেন যারা শেয়ার করেন। পারুল আক্তার, ও কি এভাবেই কথা বলে? অনেক দুর্বল বা নাজুক? ভালো করে কথা কও, ক্লিয়ার করে। ক্লিয়ার করে কথা বলতে পারে? জি। তাই এটা কি ভয় পাচ্ছেন নাকি আপনি আমাকে ভয় দেখে? করিস না। হ্যাঁ, এই জন্য তো অনেকক্ষণ ধরে আমি স্টুডিওর মধ্যে এনে বসায় রাখছি, যাতে ভয় না পায় আমাকে দেখে। অনেক মানুষ আছে যে সুন্দর করে কথা কই। সুন্দর করে কথা বলবে। আপনি কি হন ওনার? সে তো আমার কাছে থাকে। থাকে, সেই জন্য আপনাকে রাখছে। যদি ওর বলতে সমস্যা হয় তাহলে আপনি পাশে থেকে সহযোগিতা করবেন। পারুল কি বাবা মায়ের দেয়া নাম? জি স্যার। বাবা মায়ের দেয়া নাম। ওকে, পারুলের বয়স কত এখন? জি স্যার, এখন বয়স হবে 24 হইব। 23 থেকে 24 বছর। জি। আচ্ছা, তো কি ঘটেছিল পারুল, একটু বলেন তো আমাকে, কিভাবে হারাই গেলেন? একবারে ছোটবেলায় কি মনে আছে, বাবা মায়ের কথা কি মনে আছে একটু বলেন। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। কিবরিয়ার ভাই ও আপা যারা আছেন তারা আমার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমার বাবা মা যেন পাই। বলুক ওইটা করবেন। জি, ওইটা সবাই করবে। শোনেন, কিবরিয়া ভাই এবং আপা বলে যাদেরকে সম্বোধন করেছে, আপনারা সবাই শেয়ার করবেন। কিবরিয়া ভাইটা কে? আচ্ছা, একজন স্যার আছে, আমাকে অনেক সাহায্য করছে। এমনকি এখানে আসার জন্য উনি আমাকে 1000 টাকাও দিছে যাতায়াতের জন্য। সে কে? নাম কি? স্যার ওনার নাম আমার মনে নাই স্যার, আমি আপনাকে দেখাবো। কিবরিয়া নামে কাউকে চেনেন? কিবরিয়া যে রুজিনা আপু, আরেকটা স্যার আছে, উনি বিদেশে থাকে। কিন্তু কিবরিয়া নামে কাউকে চেনেন? কিবরিয়ার নামে আপনি সে তাহলে আমার কিবরিয়া স্যার। ওকে, ঠিক আছে। শোনেন, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। শেয়ার হবে কি হবে না সেটা পরের বিষয়। আপনি আপনার গল্পটা আমাকে বলেন, ছোটবেলার কি মনে আছে, ওগুলো আমি দেখতেছি। স্যার ছোটবেলায় সর্বপ্রথমে আমি আমার মায়ের কাছ থেকে 2 টাকা চাই। এটা মনে আছে আপনার? আমার সামনে অনেক ছেলে মেয়েরা অনেক মজা খায়, কারণ আমরা অনেক গরিব স্যার। দিন আনি দিন খায়। আমার মা ভিক্ষা খাইতো, বাবা রিক্সা চালাইতো। আচ্ছা, যদি বেশি বেতন পাইতো তাহলে ঘরে আসতো, আর বেতন যদি না পাইতো স্যার তাহলে আসতো না। আচ্ছা, মানে রাতের বেলা দিন আনতো দিন খাইতো। আচ্ছা, আমার মা ভিক্ষা করে খাইছে। কান্দিস না, কষ্ট সুন্দর করে। আচ্ছা, বলুক ওটা বলুক। আমার সামনে অনেক বাচ্চা পোলাপানরা অনেক মজা খাইতো, তখন 2 টাকা অনেক দাম ছিল স্যার। তখন মার কাছে আমি বলেছিলাম যে মা কি জানি কয়, ওরা তো সবাই মজা খায়, আমার 2টা টাকা দাও না। তো মা বলছে যে ঠিক আছে, আমার কাছে তো এখন টাকা নাই, তোর বাবা আসুক, তাহলে তোর বাবা আসলে 2 টাকা দিমুনি। তো আমি বলছিলাম যে ঠিক আছে মা। তো সেদিন রাতে বাবা আসছিল, তা আসার পরে বাবাকে বলছিল, তখন আমি ঘুমাইছিলাম। তো বাবাকে যখন বলছে তখন আমি ঘুম থেকে উঠে গেছিলাম। আচ্ছা, তো উঠে যাওয়ার পর আমি বাবাকে জড়াই ধরে বলছি যে বাবা আমার 2টা টাকা দাও। মাও বলছিল, তো বাবা বলছে যে আমার কাছে মা আমার কাছে তো 2 টাকা নাই, তো আমি তো দিতে পারতাছি না। তো আমি তখন আর কিছু বলি নাই। এটা আপনার ছোটবেলার ঘটনা? জি, তখন আমি কিছু বলি নাই। তো মাও কিছু বলে না, যেহেতু নাই, না থাকলে কোথা থেকে দিবে। ওকে, ঠিক কথা। তো এই জন্য কিছু বলি নাই। তো যা গেছে তাও 2-3 দিন গেছে স্যার, যে আমি 2 টাকা চাইছি, অনেক ধৈর্য ধরেছিলাম স্যার। তো যেদিন আমি বাসা থেকে বের হয়ে যাই সেদিন আমার মার কাছ থেকে 2 টাকা চাই। সেদিনও 2 টাকা চান? আচ্ছা, হ্যাঁ 2 টাকা চাই। তো মা বলছে যে আমার কাছে 2 টাকা নাই। তো এই মুহূর্তে শ্যামলী আসছিল মাকে খবর দিতে যে শরীফের জন্মদিন। তো সেদিন ছিল মঙ্গলবার দিন, আমার মনে আছে স্যার। সেদিন বলছিল যে শরীফের জন্মদিন, আমার সামনে বলছিল। তা আমরা বলছিল শ্যামলী যে বাংলা যাই বাসা। আমি কইছি কিসের জন্য? ও বলছিল যে আমার শরীফের ছোট ভাই শরীফের জন্মদিন। তা আমি বলছিলাম তাহলে আজকে কি বার? ও বলছিল যে আজকে মঙ্গলবার।
এটা আপনাকে কে বলেছে? এটা শ্যামলী বলছিল। শ্যামলীটা কে হয়? ও হয় আমার খালাতো বোন, বড় আর কি, খালাতো বোন। শ্যামলী বলছে আপনাকে শরীফের ব্যাপারে। জি। শরীফটা কে? শরীফটা আমার খালাতো ভাই, ছোট ভাই। আপন খালাতো ছোট ভাই? জি। আর এই শ্যামলীও খালাতো বোন? জি, আরিফ ও মেজো ও খালাতো ভাই। আচ্ছা, তো আপনাকে বলছে যে আজকে ওর ভাইয়ের জন্মদিন, জি। তো কি করতে হবে? তো এখন ওদের বাসায় যাইতে বলছে, মানে দাওয়াত দিছিল আর কি। আচ্ছা আচ্ছা, তারপর? তো আমি বলছিলাম যে ঠিক আছে, যেহেতু মা 2 টাকা দিব, এই খুশিতে আমি একটু অন্যরকম ছিলাম। তো যখন মা না করে দিছে, তো তখন ঘর থেকে বের হয়ে গেছি। তো বের হয়ে যাওয়ার পরে আমি মেন রাস্তায় উঠে যাই। ওখান থেকে মেন রাস্তায় উঠে গেছেন? হ্যাঁ, মেন রাস্তায় উঠে যাই। সেখানে একটা মাছ বাজার ছিল। কি ছিল? মাছ বাজার ছিল। মাছের বাজার? জি। আচ্ছা। মাছের বাজার ছিল যে মেন রোডের পাশে, তার ডান পাশে না যেন বাম পাশে, বেশিরভাগ না, বাম সাইডে কমলাপুর স্টেশন ছিল। আচ্ছা, ওই মাছের বাজারের পাশেই হচ্ছে কমলাপুর রেল স্টেশন। হ্যাঁ, তার মাঝখানে একটা দেয়াল পড়ছিল আর কি। তার মানে ঢাকার মধ্যের ঘটনা এটা? হ্যাঁ, আপনারা ঢাকায়? হ্যাঁ, পুরান ঢাকা। পুরান ঢাকায় থাকতেন? জি। ও, বাবা রিকশা চালাইতো, আপনারা পুরান ঢাকায় থাকতেন? জি। কয় ভাই বোন আপনারা ছিলেন ওই সময়টাতে? আমরা 4 ভাই বোন ছিলাম। নাম মনে আছে? জি, মনে আছে। নামগুলো একটু বলেন। বড় বোনের নাম হইছে লাখি। লাকি? আমার নাম হইছে পারুল। হ্যাঁ। আমার সেজো বোন হইছে আখি। আর ছোট ভাই রাব্বি। ছোট ভাই রাব্বি। আচ্ছা, বাবার নাম? বাবার নাম নূর ইসলাম, মার নাম হচ্ছে সেলিনা। আর কারো নাম মনে আছে? দেশের বাড়ি কোথায় ছিল? বরিশাল ভোলা। বরিশাল ভোলা, এটা নিশ্চিত? জি, আমার মা সবসময় একটা কথাই বলতো, যখন আমার মার পাশে বসে থাকতাম, মা তখন রান্না করতো, যদি বসে থাকতাম তখন আমার মা একটাই কথা বলতো যে মনু ডালি লবণ দিছো কি দিবা, এটা বলতো। ওকে, তার মানে বরিশাল। বার্থডে আপনার খালাতো ভাইয়ের, তারপর গতে বের হয়ে যায়। তো সেখানে একটা মাছ বাজার ছিল। তো যে গলির ভিতরে থাকে সেখানে বউ বাজার আছে, জামাই বাজারও আছে। তা প্রথম রয়েছে বউ বাজার, তা মাঝখানে পড়ছে জামাই বাজার। জামাই বাজারে 3টা রাস্তা পড়ছে। 3টা রাস্তা পড়ছে কিভাবে? একটা হচ্ছে মেন রাস্তা যাওয়ার জন্য। তা মাঝখানে 2 পাশে যেমন এই 3টা না, 3টা থেকে কোনা পড়ছে, 4টাই পড়ছে। 4টা থেকে এমনি সোজা গেছে, এমনি সোজা গেছে, 4টা গেছে। সেখানে জামাই বাজারে মুরগিও বেছে, মাছও বেছে, শাকসবজিও বেছে। তা ওইখানে ধরতে গেলে কি 3টা বাজার পড়ছে, জামাই বাজার, বউ বাজার, আবার জামাই বাজার পড়ছে। এর ভিতরে ওর ভিতরে আমরা থাকি। ওই তার ভিতরে একটা ব্রিজ পড়ছে, ছোটখাটো একটা ব্রিজ পড়ছে। সেখানে ময়লা পানি আবর্জনা যায়, অনেক পানি যায়। তো ওইখানে যাওয়ার পরে এর ভিতরে আরেকটা বাজার পড়ে, 4টা বাজার পড়ে। 4টা বাজার পরে আবার সামনে যখন যায় তখন একটা স্কুল আছে। ওই স্কুলের নামটা আমি জানি না। সেখানে আমার শ্যামলী বোন ওইখানে পড়তো আর কি। তো আমি ছোটবেলায় পড়তে চাইছিলাম, আমার মা দিতে পারে নাই, টাকা ছিল না। তো তাই ছোটবেলা অনেক ইচ্ছে ছিল পড়ালেখা করবো, মা দিতে পারে নাই। তারপর কি হলো? ওই যে হারানোর ঘটনা একটু বলেন। না, বলুক, সময় দেন, একটু সময় দেন। 1 বছর হলে যখন ওকে পাইছেন তখন কি ওর স্বাস্থ্যের অবস্থা এরকমই ছিল? ওকে একটু স্পেস দিই আমরা, এখানে কয়টা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষই তার একটা ব্যক্তিত্ব আছে, এবং এই ব্যক্তিত্ব গঠন হওয়ার পিছনে তার পরিবার, পরিবেশ, বড় হওয়া, অনেক কিছু দায়ী। যে প্রতিষ্ঠানে সে লেখাপড়া করে সেটা অনেক কিছু দায়ী, মানে পারিপার্শ্বিক অবস্থা দায়ী। হ্যাঁ, এইরকম মানুষ যে আজকে এখানে ক্যামেরাতে এসছে, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করা বা সিরিয়ালি আমি কাজ করে যাচ্ছি, এরকম এই প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে নিয়ে আমি বলতেছি না যে আমি কোনো ক্রেডিট নিচ্ছি, বাট আমি কথাগুলো বলতেছি কি কারণে তার পেছনে যুক্তি আছে। মানে এদের ভয়েস, এদের লাইফস্টাইল, এদের চিন্তাভাবনা এভাবে কন্টিনিউয়াসলি কেউ করেছে কিনা আমার জানা নেই। সো এই জাতীয় জিনিসপত্রগুলো দেখে আপনাদের কিছুটা হলেও চোখে খটকা লাগতে পারে, কিছুটা হলেও মনে হতে পারে কিছুটা অফসাইড কন্টেন্ট, কিছুটা হলেও মনে হতে পারে যে এগুলো নিয়ে আসলে কাজ করার কি আছে। দ্যাটস অ্যাবসলিউটলি রাইট, কজ আমরা যে ধরনের জিনিস দেখে অভ্যস্ত, সেখান থেকে অবশ্যই এটা একটা শিফট প্যারাডাইম বা প্যারাডাইম শিফট যাই বলি না কেন। এখানে ফ্যাক্ট এটা না, ফ্যাক্ট হচ্ছে যে ও আপনার মধ্যে কতটুকু ইম্প্যাক্ট তৈরি করবে তার চেয়ে বড় কথা হচ্ছে যে ওর একটা পরিচয় আছে। ও কোনো না কোনো বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে,
ওর আমরা যেরকম আমাদের জায়গা থেকে আমাদের বাবা মাকে মিস করি, ও ওর বাবা মার জায়গা থেকে মিস করে। সুতরাং এই মিসের ধরনটা সবার ক্ষেত্রেই একরকম, ওইটাকেই যেন আমরা প্রাধান্য দিই। কে কিভাবে বলতেছে, কি কে কার কি অ্যাপ্রোচ সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা মানুষের কথা বাদ দেন, একটা প্রাণী, পাখি বা একটা অন্য কোনো প্রাণী, সে যখন তার পরিবার মায়ের কাছ থেকে দূরে চলে যায়, তার বাসা থেকে দূরে চলে যায়, তার মধ্যে ওই বাসায় ফেরার যে আকুতি, সেই আকুতিটা তো সামহাউ অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমাদেরকে টাচ করে। মানুষের বাইরেও যদি বলি, ইভেন সেটা যদি বাঘের বাচ্চা হয় তাহলেও আমাদের মধ্যে টাচ করে, তাই না? আমরা তো হিউম্যান বিং। সো ওইভাবে যেন আমরা চিন্তা করি যে ওর বলার ধরন, ওর অ্যাপ্রোচ যাই হোক না কেন, ওকে যেন ওরা পরিবারের কাছে আমরা ফেরানোর জন্য আমাদের দায়িত্বে কোনো অবহেলা না করি। এই হচ্ছে আমার বিশেষ মেসেজ গল্পের মাঝখানে। এবং যে কারণেই অনেকেই আমাকে মাঝে মাঝে লেখেন যে ভাইয়া আপন ঠিকানা অনেক সময় মজা লাগছে না, অনেক সময় পানসে হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে আমি এই উত্তরটা অনেক আগেই দিয়ে রেখেছি। মজা কিভাবে কন্টেন্টের জায়গাতে করতে হয় সেটা আমি কিছুটা হলেও জানি, উদ্দিন ফলমাইটি আল্লাহ, এটা যেন অহংকারের পর্যায়ে না যায়। আমি জানি যে কোন ভিডিওটা দিলে অঙ্ক কি বলে, মানে ম্যাথ কি বলে, ভিউ কি হবে কি হবে না, আমি এটা জানি। কিন্তু আমার সব জ্ঞান, আমার সব জানাশোনাকে আমি গ্রামারটাকে, আমার অভিজ্ঞতাটাকে, সব কিছুকে আমি সাইড করে রাখতে চাই এই আপন ঠিকানার ক্ষেত্রে। এবং আমি দেখেছি সাইড করে রেখেও আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমি বারবারই বলি, অনেক ভিডিও আছে দেখবেন যে ভিউ হয়নি, অনেক ভিডিও আছে শেয়ার হয়নি, পরিবার খুঁজে পাওয়া গেছে। আবার অনেক ভিডিও আছে যেগুলো প্রচুর ভিউ হয়েছে, প্রচুর সম্ভাবনা, কেন জানি আল্লাহ সেগুলো সফল করেননি। সুতরাং ওই ম্যাথে আমি যেতেই চাই না। হ্যাঁ, কার ভালো লাগছে কার ভালো লাগছে না আমি যেতেই চাই না, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত আমি দেখবো যে সম্ভাবনার জায়গা ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাবো। এটা আমার কাছে, কারণ এই কর্মী বাহিনীর মধ্যে আমি নিজেকেও একজন কর্মী মনে করি। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। আমি ডেফিনেটলি আমি চাইলে আপন ঠিকানার এই বিষয়গুলোকে সাইড করে দিয়ে আমি যে বিষয়গুলো নিয়ে আগে কাজ করতাম, লাইভ ব্র্যান্ডিং বাংলাদেশ বা অন্যান্য যে বিষয়গুলো আছে, ভিডিও যেগুলো আছে, সেগুলোর উপর আমি প্রচুর কনসেন্ট্রেশন দিতে পারি। আমি চেষ্টা করছি, আমি পারছি না, কারণ আমি একজন মানুষ, ওয়ান ম্যান আর্মি। বাট আমি সেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি আপন ঠিকানাকে। কারণ একটা মানুষ যখন পরিবার থেকে বিচ্যুত হয়, সেই বিচ্যুত হওয়ার জায়গা থেকে তার জীবনে যে সাফারিং, একটা ছেলের চাইতে একটা মেয়ের জীবনে সাফারিং অনেক গুণ বেশি। এবং তাকে যদি তার পরিবারে ফেরানো যায়, হয়তো দারিদ্র অবস্থা চেঞ্জ হয়নি, কিন্তু সে তো একটা শক্তি পাবে যেন আমার পিছনে একটা বলার মতো, আমাকে সাপোর্ট দেওয়ার মতো একটা মানুষ আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে। এই শক্তিটা খুব প্রয়োজন এই সমাজে বসবাস করার জন্য। সো আপনার একটা শেয়ারিংয়ে, আপনার একটা ছোট্ট কন্ট্রিবিউশনে যদি ওর পরিবারের কাছে ফিরে যেতে পারে, আপনি আর কি চান বলেন? কি চান? এর চেয়ে বেশি কি চাওয়ার আছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার কাছ থেকে? সো ওটাকেই যেন আমরা বড় করে দেখি। তো আমরা যেখানটায় ছিলাম, তবে বের হয়ে যাওয়ার পর আমি মেন রাস্তায় উঠে যাবো, ওঠার পর ওইখানে ছোট্ট একটা ব্রিজ আছে যে রাস্তা পার হওয়ার জন্য। তো ওই ব্রিজটা যখন এই রাস্তা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত যায়, হ্যাঁ, একটু ভিতরে যায়, মানে দেয়ালে একটু ভিতরে যায়। তো আমি ওইখানে উঠে, তো ওঠার পরে আমি ট্রেনে উঠে যাই এই কমলাপুরে গিয়ে। জি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বুঝি, সেটা হচ্ছে এই যে টাকাটা চেয়েছিলেন মার কাছ থেকে, মানে খালাতো ভাইয়ের বার্থডের জন্য 2 টাকা? না, তাহলে ওটা আমি চাইছিলাম আমার খাওয়ার জন্য, নিজের খাওয়ার জন্য। তো খালাতো ভাইয়ের বার্থডেটা কেন আসতেছে বারবার এখানে? এখানে আসতেছে এই কারণে, কারণ আমি মঙ্গলবারের দিন আমার এতটুকু মনে আছে, তাই জন্য বলতেছি। ওই দিন খালাতো ভাইয়ের জন্মদিন ছিল। জি। আচ্ছা, মঙ্গলবার দিনই ঘটনাটা ঘটছে। জি। তারপরে আপনি রেলে ওঠার পরে কি হয়েছে? তা আমি ট্রেনে উঠে গেছি। এর আগে কখনো উঠেছেন ট্রেনে? হ্যাঁ, ট্রেনে উঠে গেছি। উঠে কোথায় গেছেন? আমার মানে রাগ উঠে গেছে, আমি নানির বাড়িতে যাবো, আমার 2 টাকা কিসের জন্য দেয় নাই মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে আমার ছোটবেলা একবার নিয়ে গেছিল আমার মা আমার গ্রামে। তো ওইখানে নেওয়া যাওয়ার পরে আমি ওইখানেই ছিলাম, আমার দাদা দাদির কাছে নিয়ে গেছিল। তো নেওয়া যাওয়ার পরে ওইখানেই ছিলাম। তো থাকার পরে মা বোধহয় আরেকটা বাসা ঠিক করে গ্রামে থাকবো আর কি। তো বাসা ঠিক করে লাগছিল আর কি। কোথায় এটা? কোথায় এটা? বরিশালে। বরিশালে? হ্যাঁ। বরিশালের জায়গাটার নাম মনে আছে? জি না স্যার, অনেক ছোট ছিলাম স্যার। ওকে। তো আমার বোন আঁকে, ও সব কিছু বলতে পারি, কিন্তু আমি কিছু মনে রাখতে পারি না। আপনি যেখানে ছিলেন, যে আপনি ট্রেনে উঠে গেছেন, তো মহিলা বলতেছে যে তাহলে তুমি এখানে আসলে কেন? তা আমি বলছি মার লগে রাগ করে আইসা বলছি। তো মহিলা বলতেছে তাহলে তুমি বাড়িতে যাও। আমি কি, আমি বাড়ি চিনি না, আমি যাবো কিভাবে? তো এই কথাটা বলছি। তো বলার পরে মহিলা বলতেছে ঠিক আছে, তুমি যা হয়তো পাও না, আমি তোমাকে খুঁজে দিব।
কিন্তু আরেকটা কথা বলো তো, তোমার বাড়ি কোথায়? হুম। তা আমি বলছিলাম যে পুরান ঢাকা। ঢাকা কইছিলাম তখন, আমি Okay. বলছি যে ঢাকা। ওকে। তা বলতেছে যে ঢাকা, আমি কইছি। পরে মহিলা বলছে ঢাকা কোন জায়গা, কিন্তু স্যার আমি ওটা আর বলতে পারি নাই। হুম। ওটা না বলে তো স্যার আমার মনে কষ্ট মানছি না। কি করছে আপনাকে? না বলার পরে কি হয়েছে এটা বলেন। কত ক শুনি কত ক এরপরে কি হয়েছে? পরে মহিলা আমার বকা দিছিল। ও আচ্ছা, তো এখান থেকে আপনি কি করছেন, কই গেছেন? তো মহিলা আমার আর নেয় নাই। হুম। তো আমার হাতে 50 টাকা ধরাই দিয়ে পরে চলে গেছে। আমি আবার অন্য একটা স্টেশনে নামায় দিছে। হ্যাঁ। আমি চিনি না। হুম। ওই স্টেশনে নামাই দেওয়ার পরে আমার হাতে অনেকগুলো টাকা ছিল। হ্যাঁ, টাকা ছিল অনেকগুলো, কোত্থেকে আসলো? মানুষে দিছিল, কিন্তু ভিক্ষা? কেউ নেয় নাই ওকে, আমারে। সবাই আপনি কাঁদতেছেন এই জন্য টাকা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে, কিন্তু কেউ নিচ্ছে না। না। ওকে, তারপর? পরে কেউ নেয় না। পরে আমি আবার গাড়ি থেকে নামছি, তো নামার পরে একটা বেঞ্চ ছিল। হুম। বেঞ্চে ওইখানে বৈশা খুদে খুব কান্নাকাটি করতেছিলাম। হুম। আমি কি কিনে দিব? হুম। আর তখন তো টাকাও চিনতাম না, শুধু 2 টাকা চিনতাম, জি। 1 টাকা 2 টাকা এগুলো চিনতাম, কিন্তু বড় বড় নোট চিনতাম না। হুম। আমি বসে বসে কাঁদতেছিলাম। তা কান্না করার পরে কোথা থেকে যেন একটা ছেলে আসলো। হুম। আয়সা বলতেছে যে আপু এখানে বসে আছো কিসের জন্য? আমি কম ক্ষুধা লাগছে ভাই। হুম। তো বলতেছে যে তুমি কিছু খাইবা? আমি বলছি যে হ্যাঁ, যেহেতু আমি দুপুরবেলা বের হয়েছি 12টার দিকে, হুম। কিন্তু আর কিছু খাওয়া হয় না, অনেক ক্ষুধা লাগছে। হুম। তা আমি এই কথাটা আমার কাছে শেয়ার করছিলাম। হুম। তো করার পরে বলছে যে ঠিক আছে টাকাগুলো আমার কাছে দাও, আমি তোমার ওইখান থেকে কিছু কিনা খাওয়াইতেছি। হুম। তা আমি বলছি ঠিক আছে। তো ছেলেটা চলে গেছে, আর আসে নাই। ওই টাকাটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, আর আসে নাই ছেলেটা। তো না আসার পরে বসে বসে অনেকক্ষণ কাঁদতেছিলাম। হুম। তো কান্না করার পরে একটা মহিলা আসলো, ওইখানেই থাকে কমলাপুর স্টেশনে, মানে ওই স্টেশনেই থাকে। ওই স্টেশন তো আমি চিনি না, হুম। কিন্তু ওই স্টেশনেই থাকে। আচ্ছা। তো আমার দেখলো, দেখার পরে বলতেছে যে বাবু তোমার নাম কি? ওই মহিলা আমার নামটা দিছিল বিথি। আচ্ছা, কিন্তু আপনার আসল? বলছিলাম ও মহিলার হাতেই সর্বপ্রথমে। ওকে, কিন্তু আপনার আসল নাম পারুল? হ্যাঁ। আচ্ছা। তো আমাকে বলছিল যে তোমার নাম কি? তা আমি বলছিলাম যে পারুল। তো মহিলা বলছে যে তোমার নামটা না আমার কাছে না ভাল লাগে নাই। তা আমি বলছিলাম যে আমার মা দিছিল তো নামটা, আমার মা আমার পারুলকে ওই মহিলাকে আপনাকে কি মানুষ করছে, মানে ওই মহিলা কি নিয়ে গেছে আপনাকে? নিয়ে গেছিল। হ্যাঁ, কদিন তো থাকছেন ওই মহিলার কাছে? মহিলার কাছে আমি বেশি দিনও ছিলাম না, 4 দিন ছিলাম। আচ্ছা, এরপর আরেকজনের কাছে গেছেন? আবার ট্রেনে উঠছিলাম। ও, আবার ট্রেনে উঠছেন। এরকম কয়টা হাত বদল হয়েছেন আপনি? হাত বদল 6-7টার মতো হয়েছে স্যার। 6-7টার মতো হাত বদল হয়েছে? 6-7টা হওয়ার পরে তার মাঝখানে আমি হাতে পড়ছিলাম, পাচারকারী হাতে পড়ছিলাম স্যার। আচ্ছা। সেখানে পড়ার পরে ওইখান থেকে কেমনি কেমনি যেন আমি উদ্ধার হয়েছি স্যার। আচ্ছা। এরকম ছোট্ট একটা ঘর আছে, হ্যাঁ। ওই ঘরের ভিতরে অনেকগুলো পোলাপান আছে। হ্যাঁ। তো যেদিন আমায় নিছে, তার পরের দিন রাত্রেবেলা ওদের সব টেনে নিয়েছে, কিন্তু ওই একটা রুম আছে এরকমই, এটার ভিতরে ছোট্ট একটা রুম আছে, ওই রুমের ভিতরে আমি ঢুকছিলাম। তো কি মনে করে যেন ঢুকছিলাম, মানে খেলতের জন্য বোধহয় গেছিলাম। তো ওইখানে যাওয়ার পর আমি ভালোই খেলতেছিলাম, আমি সব টেনে নিয়ে গেছে, আমি দিকটা খেয়াল করি নাই। আর ওরাও আমাকে খেয়াল করে না, যেহেতু অনেক পোলাপান হয়ে গেছে। ওদেরকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর আমি বের হয়েছি, বের হওয়ার পর দেখতেছি কি যে অনেকগুলো পোলাপান একটা গাড়িতে সব ঢুকাইতেছে। যারা ঢুকতে চাইতেছে না তাদের মায়েরা মেরে ঢুকাইতেছে, তাদের মায়েরা মেরে ঢুকাইতেছে, অনেকে কান্নাকাটি করতেছে। তারপর বলতেছে ঠিক আছে, সবটাই ঢুকানোর পর আমি জঙ্গলের ভিতরে ঢুকছি। যাই হোক, ওখান থেকে আপনি যে হোক পালায় আসছেন। আপনার গল্প অনেক বড় হবে আমি জানি, কিন্তু অত বড় গল্প আমরা বেসিক ভিডিওতে আনি না। আমি একটু বলেন তো, আপনি কি এতিমখানায় বড় হয়েছেন পরবর্তীতে? জি, আমি এতিমখানায় নারায়ণগঞ্জে ছিলাম, এই পুবাল একটা এতিমখানা আছে এখানেও ছিলাম, মিরপুরে ছিলাম। এই পরিবারের কাছে আপনি আসলেন কিভাবে?
এটা আমি কাশিমপুর থেকে। আপনারা পাইছেন কিভাবে? ওকে একটু দাঁড়ান, আপনারা পাইছেন কিভাবে? আমি পাইছি স্যার, আমি যে অফিসে চাকরি নিছি হ্যাঁ অফিসে চাকরি নিছি। সে অফিসে এও চাকরি করছে, জি করতে তারপরে পরিচয় আপনার সাথে। আমার সাথে কিসের চাকরি করেন আপনারা? আমরা চাকরি করি স্যার হস্তশিল্প। হস্তশিল্পে চাকরি করেন। আপনারা কাজ পারেন? জি কিসের কাজ করেন? আমরা স্যার যে ঝুড়ি আছে না ঝুড়ি বানান? জি হস্তশিল্পে, আচ্ছা ঝুড়ি বানান। কিসের ঝুড়ি? এটা অবলন্ডি মানে রোস্টিং দা বানানো হয়, ফুগলা দা বানানো হয়। এটা শিখছেন কই আপনি? এটা ওই যে বিডি কিষানের থেকে আর কি শিখছি, আচ্ছা, ওইখানে আর কি বানানো হয়। তার মানে আপনারা এই পয়সা দিয়ে আপনাদের চলে, যা জি। টাকা পান এটাতে চলে? জি আলহামদুলিল্লাহ চলে আল্লাহর রহমতে। আচ্ছা, তো এই 1 বছর ধরে আপনার পরিবারের সঙ্গেও আছে? আপনার পরিবারের কে কে আছে? আমার পরে আমার এক ছেলে আর আমরা স্বামী স্ত্রী। তো এর মেয়ে হিসেবে রাখছেন? আর মেয়ে হিসেবে রাখছি। তো এত বড় একটা মেয়ে পেয়ে গেলেন, রেডিমেড মেয়ে। ভাল লাগে এটা? ও কেমন মানুষ হিসেবে, কেমন একটু বলেন আপনি? ভালো আছে ভালো না? সহজ সরল না? না সমস্যা নেই। না সহজ সরল কিনা এটা বলতেছি। হ্যাঁ, সহজ সরল না, প্যাচগোজ নাই তো, কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে। মানুষ মানেই তো কত জটিলতা, হ্যাঁ। এদের লাইফে কোনো জটিলতা নাই। কোনো কিছু উল্টাপাল্টা কিছু বুঝবো না, যেটা ভালো এটা ভালো কইবো, আর যেটা ভালো না এটা কয়ে দিব যেটা ভালো না। 3 বেলা ঠিক মতো খাইতে পারলেই আর খুশি, খুশি। খাইতে পারলে আর ঘুমাইতে পারলেই খুশি। আর জীবনে বাইরে কোনো কোনো প্যাচগোজ নাই, চিন্তা ভাবনা নেই। কোনো না চিন্তা ভাবনা নেই। অথচ আমাদের জীবনে কত কমপ্লেক্সিটি। হ্যাঁ, ও শোনেন পারুল, মূল কথা হচ্ছে আপনি এখানে কি করতে আসছেন আপনি জানেন তো? হ্যাঁ এই ভিডিও করতে আসছেন। জি এই স্যার। ভিডিও করে তারপরে কি হবে, আমরা কি করব? কে পাঠাইছে আপনাকে? রেজিনা? রোজিনা আপু অনেক রোজিনা? সাহায্য করছে স্যার রোজিনা আমাকে। আমাদের রেজিনা কি আনঅফিশিয়াল ভলান্টিয়ার বোধহয় একজন আছে, আর রেজিনা আমি জানি না এই রেজিনা কিনা। আরেকজন কে? আরেকজন ওই যে আরেকটা স্যার আছে, আমি আপনাকে দেখাবো না আচ্ছা স্যার, ঠিক আছে দেখান, সমস্যা নাই। কোনো টাকা পয়সা লাগে নাই তো আমার এখানে অফিসে আসতে? না স্যার, উল্টারও টাকা আমার দিছে? আরো সাহায্য করছে। সাহায্য করছে, ঠিক আছে। শোনেন, আমরা এই ভিডিওটা ধারণ করে ফেসবুক ইউটিউবে দিব। এরপর আপনি যে নামগুলো বলছেন, যে বিষয়গুলো বলছেন, এটা যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে, এই আপনার পরিবারকে যদি কেউ চিনে, তাহলে আপনার পরিবারকে তারা এই ভিডিওটা দেখাবে। বা এমনও হতে পারে আপনার পরিবারের ভাই বোন কেউ এই পেজে আছে, আমাদের এই ফেসবুকে আছে, সে দেখে ফেললো, দেখার পরে হ্যাঁ পাইছি, আমার বোনকে পাইছি। তো আল্লাহ যদি সেই সুযোগ দেয়, কেউ যদি দাবি করে, আমি সেই পরিবারকে আপনার সামনাসামনি আনবো। আপনি কাউকে দেখলে চিনবেন? মার চেহারা মনে আছে? বাপের চেহারা মনে আছে? স্যার সত্যি কথা বলতে কি, যখন আমি আরেকটু ছোট যখন ছিলাম তখন বাবার চেহারাটা মনে ছিল, খালার চেহারাটা মনে ছিল। কিন্তু আমার ছোট বোনটা যদি আমি দেখি, ওর বাম চোখে একটা তিলা আছে এই সাদা অংশের আচ্ছা ভিতরে। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ, আপনি যদি দেখে চেনেন তো খুবই ভালো। আপনার শরীরে কোনো এমন কোনো চিহ্ন আছে যেটা আপনার মা জানবে বা বাবা জানবে? হ্যাঁ, বাবা যদি নাও জানে তাহলে আমার মা জানবো। ওকে ফাইন, তাহলে এখন বলার দরকার নেই, যদি পাওয়া যায় তাহলে সেটা বলেন। আপনাদের গ্রামের বাড়ি ছিল বরিশাল ভোলাতে, আর আপনারা থাকতেন পুরান ঢাকাতে। জি মায়ের নাম সেলিনা, বাবার নাম নূর ইসলাম, ভাইয়ের নাম রাব্বি, বোনের নাম আখি রাখি। হ্যাঁ, আখি রাখি আর পারুল, তিন বোন। জি 3 বোন 1 ভাই। জি রাব্বি। আচ্ছা, এখন বর্তমানে তো গাজীপুরেই আছেন বোধহয়, আপনারা সবাই গাজীপুরেই থাকেন। ওকে আলহামদুলিল্লাহ, আমরা এই ভিডিও করলাম। আর কোনো কিছু বলার বাকি আছে? তথ্য কোনো কিছু বাকি আছে নাকি যা বলেছেন, যা মনে আছে সবই বলেছেন? এমন কোনো ইনফরমেশন কি আছে যেটা বললে পরিবার খুঁজতে সহজ হবে? কোনো গ্রামের নাম, কোনো বাজারের নাম, এরকম কোনো কিছু কি মনে আছে? সত্যি কথা বলতে কি, ওই আমরা যেখানে থাকতাম ওখানে আমার খালাও থাকতো। আচ্ছা, না কিন্তু ওটা তো তথ্য হলো না। না, এছাড়া আমার কাছে আর কোনো তথ্য নেই স্যার। ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই যতটুকু পেয়েছে ততটাই চলবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শুধু চেষ্টা করে যাব, যে কথাটা ভিডিওর মাঝখানে আমি বলেছি, একটু সময় নিয়ে প্লিজ চেষ্টা করেন। হ্যাঁ, এবং আপনারা নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন যে কাজগুলো কতটা উত্তম কাজ, কত ভালো কাজ। এবং শুধু শেয়ার করবেন না, অবশ্যই ভিডিওটা অন্তত 2 থেকে 3 মিনিট দেখবেন। যারা শেয়ার করেন